হ্যালো ভিউয়ার্স, আই অ্যাম ডেভিল। এই গল্পটা কল মি ডেভিলের চ্যাপ্টার 2, ভিলেন অফ ডেভিল সিটি। চ্যাপ্টার 1 আপনারা দেখেছেন লাস্ট পর্যায়ে ডেভিল 500 কোটি টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছে। ডেভিল কি আসলে ভালো হয়ে গিয়েছে, নাকি নতুন করে ভয়ঙ্কর রূপে ব্যাক করবে? জানতে হলে চ্যাপ্টার 2 দেখতেই হবে। চলুন এবার গল্পে ফেরা যাক। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আবির ঘামে ভেজা শার্ট আর শুকনো মুখে বাড়ির মেন দরজার সামনে এসে দাঁড়ালো। পেটে প্রচণ্ড ক্ষুধা, মাথাটা ক্ষুধার চোটে কেমন যেন ঘোরাতে শুরু করেছে তার। এবার একটু না বসলেই নয়। আবির বাড়ির ভাঙাচোরা সিঁড়ির উপরে বসতে যাবে, তার আগে ভিতর থেকে ছোট বোন আরিয়া বলল, ভাইয়া, বাজার এনেছিস? তোর অপেক্ষায় সকাল থেকে বসেছিলাম। তোকে যে একটু মাংস আনতে বলেছিলাম, এনেছিস? আবির বাম হাতে থাকা বাজারের প্যাকেট নিচে রাখলো, ডান হাতে ওর যাবতীয় সার্টিফিকেট। ইন করা সাদা শার্ট দুপুরের কাঠফাটা রোদের আলোড়নে ভিজে এককার, গা থেকে ঘামের গন্ধও আসছে। আরিয়া একদম সামনে এসে দাঁড়ালো, একটু চাপা অভিযোগ মিশ্রিত স্বরে বলল, তুই যে কি করিস? সকালে বের হলি, বললি হাতির বাজার নিয়ে ফিরবি, না খেয়ে আছি এখনো। দুপুরে রান্নাটাও করা হয়নি। দেখি কি এনেছিস। আরিয়া বাজার হাতে নিয়ে দেখলো সেখানে শুকনো পটল, নরম আলু, ঝালের অবস্থাও ভালো না, কোনো মাছই নেই। আরিয়া এবার রাগী মুখ নিয়ে বলল, ভাইয়া, তুই বাজারের আর কিছু খুঁজে পাস না? কি সব বাজার করেছিস? কালকে তো পটল দিয়ে ভাত খেলাম, আবারও আজকে তুই একই রকম তরকারি এনেছিস। ধুর, যা, খাবই না কিছু। আসলে বাজারে আজকে তেমন ভালো কিছু ছিল না। ছিল না মানে? মেজো কাকু কত বড় একটা রুই মাছ কিনে এনেছে, সাথে কত রকমের টাটকা বাজার। আচ্ছা, তোকে একদিন ইলিশ মাছ কিনে খাওয়াবো। যা না বোন, আজকে কষ্ট করে রান্না কর। আমারও তো ইচ্ছে করে প্রতিদিন ভিন্ন রকমের বাজার করতে। আরিয়া দুপুরের পর রান্নাঘরে যায়। আবির জোরে একটা নিঃশ্বাস ছাড়ে। পকেটে ছিল মাত্র 50 টাকা, যা দিয়ে 1 কেজি পটল আর 1 কেজি আলু কিনে এনেছে ও। 10 টাকার ঝালও এনেছে। 2 কিলোমিটার রাস্তা সে দুপুরের রোদে পায়ে হেঁটেই বাড়িতে এসেছে। যদি সে রিক্সাতে আসতো তাহলে আজকের বাজারটাও জুটতো না আবিরের। খুব সকালে বের হয়েছিল আবির, সাথে প্রতিদিনের মতো নিজের কম্পিউটার সায়েন্স নিয়ে মাস্টার্স শেষ করা ফুল মার্কসের সার্টিফিকেট ছিল। প্রতিদিন বিভিন্ন জায়গায় চাকরির জন্য ঘুরে বেড়ায় আবির, কিন্তু ভাইবা দেওয়ার পরেই তাকে গোপনে বলা হয়, তোমার সব সার্টিফিকেট তো দেখলাম, পড়াশোনার ব্যাপারে তোমার কোনো উইকনেস নেই, সব সাবজেক্ট ভালো। তোমার অফিসে যে পদটি আছে সেটা ঠিক তোমার মতো লোকের জন্যই অপেক্ষা করছে, আর আমরাও ঠিক এইরকম একটা লোককে খুঁজেছি। আবির খুশিতে বলে, স্যার, অপরাধী যদি মনে হয় আমি পারফেক্ট, তবে আমাকে দয়া করে চাকরি ব্যবস্থা করে দিলে ভালো হয়। আবিরের কথা শুনে অফিস ম্যানেজার বলতো, চাকরিটা ধরে নাও, তুমি পাচ্ছ, এটা কোনো নড়চড় হবে না। মাসের বেতন পাবে 40,000, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। আবির ধরা গলায় জানতে চাই, কি সমস্যা? লোকগুলো ঝটপট বলে, তোমার ভাইবা তো বেশ ভালোই হয়েছে, কিন্তু চাকরিটা পেতে হলে তোমাকে 20 লক্ষ টাকা হাত খরচ জন্য দিতে হবে। যদি পারো তবে 1 সপ্তাহের মধ্যে তুমি অফিসে জয়েন করবে। আবির প্রতিটা অফিস থেকে ফিরে আসে টাকার কথা শুনে। আবির কখনো পড়াশোনাতে নিজেকে দুর্বল মনে করেনি। সে যে চ্যাপ্টারটা বা গণিতটা বুঝতো না,
সে 1 সপ্তাহ ধরে ক্লাসের পড়া কমপ্লিট করার পর সেটা নিয়েই 2-3 ঘন্টা পড়ে থাকতো। এভাবে সে পড়াশোনাতে ভালো হয়ে ওঠে, কারণ একটাই স্বপ্ন, আবির কিছুই পারে না, কেবল পড়াশোনা করে মা বাবার মুখে একটু হাসি ফোটাবে ছোট্ট একটা চাকরির মাধ্যমে। আবিরের উদ্দেশ্য কখনো ছিল না চাকরির জন্য পড়াশোনা করতে, সে জানার জন্য পড়তো। কিন্তু বর্তমানে সবাই পড়াশোনা করে চাকরির জন্য। চাকরি রয়ে গেলে তার প্রিয় মানুষকে নিজের করে নেওয়ার বড় উদ্দেশ্য জমা থাকে পড়াশোনা আর চাকরির সুফল শেষে। এ যেন এক বাধা ধরা নিয়ম। কেন যে নিয়ম ছেড়ে অনিয়মে সব হয় না। আবির গা থেকে শার্টের বোতাম খুলতে খুলতে নিজের ঘরের দিকে এগিয়ে যায়। তখনই নরম গলায় শুনতে পেল, আবির, এদিকে আয় বাবা। আবির ঘুরে তাকায়। পাশের ঘর থেকে মা ফাহিদা বেগম ডাকলেন আবিরকে। ও সেদিকে এগিয়ে যায়। ফাহিদা বেগম কাশলেন। আবির তাড়াতাড়ি ওর মায়ের কাছে যেয়ে বলল, মা, তোমাকে না বারণ করেছি, বেশি কাশবে না, কাশলে তোমার রক্ত পড়ে গলা দিয়ে। কাশিটা কি আমি এমনি এমনি করি রে? হয়ে যায়, থামাতে পারি না। আচ্ছা বুঝছি, কথা বলো না, এখন শুয়ে থাকো। শুয়েই তো থাকি। তোর চাকরির কোনো ব্যবস্থা হলো? হয়ে যাবে মা, এসব নিয়ে তোমার এত ভাবতে হবে না। চাকরি যে কোনো জায়গায় ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু আমি আবার সব জায়গাতে বুঝলে চাকরি নিচ্ছি না। চাকরি করে একদম বড় পর্যায়ের করব, বুঝলে তুমি? আমাকে মিথ্যে বলছিস খোকা? যার ভাঙা ঘর, চাল নেই, সে ছেলে ছোট চাকরিও ছাড়বে না, আর তুই বলছিস যে কোনো জায়গায় করবি না চাকরি? হাসালি রে। তুমি ঘুমাও একটু, পরে ভাবা যাবে। এসব বাদ দিয়ে চুপচাপ শুয়ে থাকো। থাকছি। ওষুধ খাইছো সকালে? হ্যাঁ, খেয়েছি রে। কই দেখি তো, আর কয়টা ওষুধ আছে? না বাবা, তোর দেখতে হবে না, আমি তো খাই। ফুরিয়ে গেলে তোকে বলবো নি। আবির ওর মা ফাহিদা বেগমের কথা শুনল না। সে খাটের নিচ থেকে ঔষধ ছোট্ট ডালা বের করলো। সেখানে কোনো ঔষধ নেই, সব খালি পাতা পড়ে আছে। আবির ওর মায়ের দিকে তাকায়। ফাহিদা বেগম মুচকি হেসে বলল, কি করব বল, ঘরে খাওয়ার মতো তো চালও নেই। পড়াশোনার খরচের জন্য যা ছিল সবটা তোর জন্য তোর বাবা বিক্রি করে সেই যে অ্যাক্সিডেন্ট করে মরে গেল, এরপর তো সংসার তোর উপরে এসেই পড়েছে। বিদ্যুৎ বিল দিতে হবে না, তুই তোর চাচাদের বাড়ির জানালা বেয়ে আসা আলোয় পড়াশোনা করেছিস। দিনগুলো কি ভুলতে পারি রে? আমার না তোকে নিয়ে চিন্তা কম, চিন্তা আরিয়াকে নিয়ে। কি হবে মেয়েটার? ওর ঘরে কারেন্ট এনে দিলি, টিউশনির টাকা জমিয়ে, একবেলা খাবারের টাকা জমিয়ে ওর জন্য তুই স্মার্টফোন কিনে দিলি। ওর পড়াশোনার খরচ আর সংসার তো তুই একাই চালাস। তার উপর আমার বড় রয়ে গেছে ধরা পড়লো, ঔষধের খরচও যে তোকে চালাতে হচ্ছে। আর কত রে খোকা, প্রতিদিন একই রকম তরকারি কেন খেতে হয় সেটা কেবল ওই পরিবারের লোকেরাই জানে। যেই পরিবারের পাশের বাড়ি থেকে আসা মাংস মাছের গন্ধ নাকে ভাসতে থাকে, অথচ খেতে পারি না, সেই পরিবার বোঝে কেন প্রতিদিন একই তরকারি দিয়ে ভাত খেতে হয়। ঔষধ ফুরিয়েছে আজ 3 দিন হলো, তোকে বলতে ইচ্ছে করেনি। জানি না তুই কিভাবে টাকা নিয়ে ঔষধ আনবি, তবে সেই ঔষধ খেতেও যে আমার কষ্ট হয় বাবা। কান্না আসে রে বুক ফেটে। আল্লাহকে বলি, সবার মরণ করছো, আমাকে কেন নিয়ে যাচ্ছ না? মা তুমি চুপ করবে নাকি আমি বাড়ি ছেড়ে চলে যাব? আবির একটু জোরে কথা বলে উঠল। ফাহিদা বেগম মুচকি হাসলেন। আবির কোনো কথা বলল না আর। ওষুধের খাঁচিটা জায়গাতে রেখে যেভাবে এসেছিল ওভাবেই বাড়ি থেকে বের হয়। হাঁটতে থাকে ও। জন হেনরিলা টমাস কিবোর্ড হাতে তুলে ফ্লোরে ছুঁড়ে মারলেন। সংক্ষেপে তাকে টমাস নামেই সবাই জানে। উনি পৃথিবীর একমাত্র ধনী ব্যক্তি। মাইক্রোসফট কোম্পানিটা ওনার নিজের, যা থেকে প্রতি মাসে ইনকাম করে কোটি কোটি ডলার। টমাস গা থেকে কোট খুলে সামনে থাকা কম্পিউটারের উপর ছুঁড়ে মারলেন। পিছনে 10 থেকে 15 জন লোক দাঁড়িয়ে আছে। টমাস ঘুরলেন পিছনে, জোরে জোরে চিৎকার করে বললেন, হু দ্য হেল ইজ দিস? কে এই হ্যাকার যাকে তোমরা গত 10 দিন ধরে খুঁজে চলেছ কিন্তু পাচ্ছ না? সমস্যাটা কি তোমাদের? এত বড় বড় হ্যাকার রেখেও তোমাদের সামনে থেকে আমার কোম্পানির সব তথ্য চুরি করে নিচ্ছে কিভাবে? টেল মি।
কেউ কোনো কথা বলছে না। আমেরিকার বিশাল কোম্পানি টমাসের, শুধু মাইক্রোসফট না, অ্যাপেল থেকে শুরু করে উইন্ডোজের সব কিছুই ওনার। বিশ্বের দামি হ্যান্ডসেট আইফোন ওনারই কোম্পানির। সেই কোম্পানির কিছু তথ্য 10 দিন আগে চুরি করে নেওয়া হয়েছে। কে করেছে সেটা কেউ জানে না, আর খবরটা গোপনীয় আছে। মিডিয়া জানলে ব্যাপারটা হয়তো আরও জটিল হতে পারে। জন টমাসের ধারণা এটা। সে কারণে ওনার কোম্পানিতে থাকা সবচাইতে দক্ষ আর বড় হ্যাকারদেরকে ডেকেছেন তিনি। 15 জন সেরা সেরা হ্যাকার লাগিয়েও 10 দিনে তিনি ওই হ্যাকারের কোনো হদিশ পাননি। তথ্যগুলো নাসা মহাকাশ গবেষণার মালিক হিলিংস্টন রবার্টের কাছে বিক্রি করা হচ্ছে। টমাসের ধারণা রবার্ট ওর কোনো হ্যাকার দিয়ে সে এই কাজটি করিয়েছে। রবার্ট আর টমাসের মধ্যে অর্ধ দশক সময় ধরে এক ধরনের বিবাদ লেগে আছে। নাসা তার মহাকাশের তথ্য টমাসকে জানাতে অস্বীকার করে, কারণ টমাস ও তথ্য সবার আগে কিনে থাকে। সেজন্য রবার্টের থেকে টমাসের আয় সংখ্যা আর পরিচিতি বিপুল পরিমাণে হচ্ছিল। সেজন্য রবার্ট নিজেই টমাসকে ফেক নিউজ দিতে শুরু করে, আর টমাসের কোম্পানি সেটা পাবলিক করতেই বড় রকমের লস হয়। তারপর থেকে ওদের দুজনের মনোমালিন্য, যা আস্তে আস্তে বিশাল শত্রুতে রূপ নিয়েছে। রবার্ট চায় টমাসের মাইক্রোসফট কোম্পানির মতো একটা কোম্পানি করতে। সেজন্য রবার্ট তথ্য চুরি করিয়েছে, আর টমাস চায় নাসার পুরো সিস্টেম নিজের কবজায় নিতে। সেজন্য দুজন নিজেদের কোম্পানি প্রোটেক্টের কাজে বড় বড় হ্যাকার নিয়োগ করে রেখেছে। দুজনের কোম্পানি সিকিউরিটি সিস্টেম এত বেশি প্রখর আর উন্নত যে কোনো হ্যাকারই সেটা নষ্ট করতে পারবে না। কিন্তু তবুও দুজনের মধ্যে শত্রুতা চলেই যাচ্ছে। টমাস বলল, আগামী কয়েকদিনের মধ্যে আমি ওই হ্যাকারকে আমার সামনে দেখতে চাই। কে করেছে এমনটা, কি চাই সে, সবকিছু আমার জানতে হবে। আর বাকিদের কাজ হবে নাসার সিস্টেম হ্যাক করার। ওর সাথে থাকা বা তার আওতাধীন সকল স্যাটেলাইট নেটওয়ার্ক আমার আন্ডারে চাই। টমাস কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। রুমে থাকা সব হ্যাকার যেন একটু শান্তিতে নিঃশ্বাস ফেলল। কিন্তু তারাও খুঁজছে কে এই হ্যাকার, কে এত ইনফরমেশন চুরি করার ক্ষমতা রেখেছে। আবির হসপিটালের সামনে এসে দাঁড়ায়। জনসেবা হসপিটাল। আবিরকে দেখে ডক্টর মোহিত প্রশ্ন করল, কি ব্যাপার আবির, তুমি এই অসময়ে? ওই যে কারণে আসা হয় আমার। কি এক বিষয় নিয়ে পড়লে? ডাক্তারি কোনো কিছু যদি পড়তে তাহলে এখানেই তোমার চাকরির ব্যবস্থা করে দিতাম। সেটা তো করলে না। কম্পিউটার সায়েন্স নিয়ে ঘরে বসে আছো। কি হবে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে, যদি এই বয়সে একটা চাকরিই না জোটাইতে পারো? তাড়াতাড়ি করুন, মায়ের ওষুধ লাগবে। আসো ভিতরে। আবির হসপিটালের মধ্যে একটা রুমে প্রবেশ করে, ব্লাড ডোনেট রুম। কিন্তু আবির নিজের রক্ত দান করে না। মানুষ রক্ত দান করে একজন রোগীকে বাঁচানোর জন্য, আর আবির রক্ত বিক্রি করে তার মায়ের জন্য ওষুধ নিয়ে যায়। এটা আজকে প্রথম নয়, কয়েক মাস আগেও ওর শরীরে থাকা গোল্ডেন পজিটিভ রক্ত বিক্রি করে দিয়েছে, যা দিয়ে ইন্টারভিউ কাগজ কিনত। ডক্টর মোহিত প্রশ্ন করল, কিছু খেয়েছো? আবির মাথা নাড়িয়ে না জানালো। মোহিত কয়েকটা আপেল বাড়িয়ে দিয়ে বলা শুরু করলো, আবির, এমন কোনো রক্তের গ্রুপের কথা কি জানো যে গ্রুপের মানুষের সংখ্যা পৃথিবীতে সর্বস্বকুলে 50-এরও কম? অবিশ্বাস্য হলেও এটি বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ। রক্তের এই গ্রুপ গোল্ডেন ব্লাড নামে পরিচিত। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ জানিয়েছে এমন তথ্য। এই রক্তের RH সিস্টেম 61 অ্যান্টিজেনের অস্তিত্ব ছিল না। এই রক্তের নাম দেওয়া হয় RH নাল। সাধারণত রক্তের কোষগুলোতে 342টি অ্যান্টিজেন থাকে। এই অ্যান্টিজেনগুলোর কমিশনই নির্ধারণ করে কোন রক্তের গ্রুপ ঠিক কী হবে। এই অ্যান্টিজেনের ভিত্তিতে মানুষের রক্তকে 4 ভাগে ভাগ করা হয়। সেগুলো হলো A, B, AB আর O। প্রত্যেকটি রক্তের গ্রুপ আবার 2 ভাবে বিভক্ত, পজিটিভ এবং নেগেটিভ।
অর্থাৎ সব মিলিয়ে মানুষের শরীরে মোট 8 রকমের রক্ত পাওয়া যায়। সেগুলো হলো এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ, এ বি পজিটিভ ও এ বি নেগেটিভ। 1961 সালে প্রথম এই রক্তের গ্রুপের সন্ধান পাওয়া যায়। তারপর থেকে এ পর্যন্ত বিশ্বে মাত্র 40 জন মানুষের মধ্যে গোল্ডেন ব্লাড এর অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে, যার মধ্যে তুমি একজন। এই ধরনের রক্ত বিরল হওয়ার কারণে এই গ্রুপটির নাম দেওয়া হয়েছে গোল্ডেন ব্লাড। এই গোল্ডেন ব্লাডের অধিকারীদের মধ্যে 9 জন নিয়মিত রক্তদান করেন, তবে একজন বিক্রি করে, আর সেটা তুমি। বর্তমানে বিশ্বের জনসংখ্যা প্রায় 800 কোটি, যাদের মধ্যে গত 57 বছরে এমন 40 জনকে পাওয়া গেছে যাদের শরীরে এই বিরল গ্রুপের রক্ত রয়েছে। আবির কিছু বলল না, রক্ত দিয়ে সে বেড থেকে উঠল। মোহিত ওর সামনে টাকার বড় একটা খাম এনে দিল। আবিরের এটা প্রয়োজন। সে ছোট ছোট দোকান বা কোম্পানিতে চাকরির খোঁজ করেছিল, কিন্তু একটা বিষয় আছে না, চাকরি যদি উপরওয়ালায় ভাগ্যে না লিখে থাকে তাহলে তুমি চেষ্টা করলেও ব্যর্থ হবে। ঠিক আবিরের বেলাতেও এমনটাই হচ্ছে। সে ছোট কোনো জায়গাতে চাকরি খুঁজলে পিছন থেকে সবাই বলে, এত দূর অবধি পড়াশুনো করেও তুমি এখানে চাকরি করবে? এটা আমরা মেনে নিতে পারবো না। সহজ কথা, তারাও চাকরি দিতে নারাজ, ঘুষ ছাড়া। দুনিয়াতে টাকার মূল্য বেশি। কথিত আছে পৃথিবীতে মানুষের জন্য দ্বিতীয় সৃষ্টিকর্তা হলো টাকা। টাকার কি এতটাই মূল্য? কিন্তু আমরাই তো টাকাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, কারণ আমাদের চাহিদা তো কোনো শেষই নেই। আজকে কেউ 10,000 টাকার ড্রেস কিনছে, 2 দিন পর আবার কিনবে। অথচ এত টাকার ড্রেস কিনেই বা কী হলো, আবার পরে অন্যটা কেনারই বা কী প্রয়োজন? ঠিক এসব চাহিদার জন্য টাকার মূল্য বেড়ে চলেছে। আবির হসপিটাল থেকে বের হয়, কাছে ওর প্রায় 20,000 টাকা। ব্যাপার খুব বিরল। নিজের রক্ত বিক্রি করে সংসার চালানো হচ্ছে। কত জায়গায় কাজ খুঁজেছে, কিন্তু পড়াশোনাতে ডুবে থাকা ছেলেটা কি আর তার হাতের কোনো কাজ পারবে? আবার চাকরির জন্য বহু জায়গাতে ছুটে বেরিয়েছে। লাখ টাকার দাবিতে সে আজ ব্যর্থ। পকেটে হাত গুজে সে হাঁটছে। ওর পকেটে থাকা বাটন ফোনটি বেজে উঠল। ফোন বের করে তাকিয়ে দেখে মায়ের নাম্বার। সে রিসিভ করল। আবির, কোথায় তুমি? রাস্তায়। জানি, আমি রেখেছি, দাঁড়াও ওখানে, আমি আসছি। মায়া ফোন কেটে দিল। আবিরের দায়িত্বের মাঝে আরও একটা বিশাল চাপ, আর সেটা হলো মায়া। আবির রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। কল্পনাতে চাকরি, কম্পিউটার আর অনেক কিছুই সে ভাবছে। আবির হাঁটছে, পকেটে হাত গুজে হাঁটছে ও। হঠাৎ অনুভব করলো ওর পাশে একটা সাদা রঙের গাড়ি এসে থেমেছে। আবির গাড়িটাকে খুব ভালো করে চেনে। মায়া গাড়ি থেকে নামলো, হাতে একটা মোটা ব্যাগ। গাড়ির সামনে এসে ড্রাইভারকে বলল, আপনি চলে যান। গাড়ি নিয়ে তিনি চলে গেলেন। আবিরের পাশে এসে দাঁড়ায় মায়া। রিক্সা ডাকো। না, বাসায় যাব, মায়ের ওষুধ ফুরিয়ে গেছে। যেও, বাট একটু পর, আগে রিক্সা ডাকো। মায়া যেটা বলবে সেটাই সে করবে, কারণ মায়া আবিরের ব্যাপারে প্রচণ্ড জেদি। তাই আবির কোনো কথা বলল না। রিক্সা ডাকলো ও। মায়া আবিরকে নিয়ে রিক্সাতে করে ছোট পার্কের দিকে এগিয়ে যায়। আবির আর মায়া দুজনে একে অপরকে অনেক বছর ধরে ভালোবাসে। দুজনকে এত সহজে বুঝতে পারে, দুজন দুজনকে খুব সহজে বুঝতে পারে। এজন্য কে কখন রেগে আছে আর কখন কি বলা দরকার সবটাই যেন সহসা মুখস্থ থাকে। একটা সম্পর্ক অনেক বছর টিকে থাকার পিছনের আসল রহস্য হলো আন্ডারস্ট্যান্ডিং। একে অপরকে খুব বেশি পরিমাণে বোঝা, সহজে বোঝা, এই ব্যাপারটাই রিলেশনকে বহুদূর এগিয়ে নিয়ে যায়।
আবির আর মায়ের মধ্যে এইরকম রিলেশন। কলেজে পড়ার সময় থেকে একে অপরের প্রেমে পড়ে। মায়া মেয়েটা ডিফারেন্ট, বড়লোকের মেয়ে হলেও চলাফেরা সাধারণদের মতো। মানে মায়াকে বউ হিসেবে পারফেক্ট মানাবে। ভাগ্যক্রমে আবির মায়াকে পাই, যদিও সম্পূর্ণভাবে কাছে পাই না তারা একে অপরকে, শুধু বিয়েটা হলেই হয়ে যাবে। কিন্তু আবির চাকরি না পাওয়াতে কোনো কিছুই হচ্ছে না। মায়া তার পরিবারকে জানাতে পারছে না আবিরের কথা, আবার আবির তাকে বিয়েও করতে পারছে না চাকরির অভাবে, কারণ আবির এমনিতেই মার বোনকে কষ্ট করে চালাচ্ছে। তার উপর যদি মায়াকে নিয়ে আসা হয়, পরিস্থিতি আর আগের মতো থাকবে না। কথায় আছে, অভাব যখন নিকটে আসে তখন ভালোবাসাটাও জানালা দিয়ে পালায়। আগামী 2 মাসের মধ্যে নাসা বিজ্ঞানী বৃষ্টির কোনো প্রকোপতাই খুঁজে পাচ্ছে না। আবহাওয়ার খবরটা অনেকে চেক করে তথ্যগুলো কালেক্ট করে নিল বিজ্ঞানীরা। সব কিছু ঠিক রেখে নিউজটা প্রকাশের প্রস্তুতি নেয়। লাইভ টিভিতে সরাসরি প্রকাশ করে নাসা কোম্পানির মালিক রবার্ট। নিউজটা প্রকাশের দায়িত্ব দিয়েছে কয়েকজন বিজ্ঞানীর। যখন টিভিতে হেডলাইন হিসেবে লেখাটা আসে, সেখানে লেখাটা একদমই পাল্টে যায়। সেখানে লেখা আছে আগামী 2 মাসে ঝড়ের প্রকোপ অনেক বেশি। নিউজটা তখন পুরোপুরিভাবে পাবলিশ হয়ে যায়। নাসা থেকে আবহাওয়ার এমন খবর দেখে সাধারণ পাবলিক ধরেই নিয়েছে আগামীতে ঝড় আসতে চলেছে। কিন্তু রবার্ট নিউজটা দেখার পর সে নিজেই অবাক হয়। এমনটা তো ছিল না। সে সবাইকে ডাকে, নিউজের ব্যাপারে জানতে চাই। এটা কি ধরনের খবর প্রকাশ হলো? স্যার, আমরা কিছুই জানি না। যতবারই স্ক্রিনে লেখা প্রকাশ করতে চেয়েছি, ততবারই লেখা নিজে থেকে পাল্টে গেছে। মজা করো, সত্যি করে বলো, কি এমন ভুল করেছে? সত্যি বলছি স্যার, আমরা সবাই সাক্ষী। সবাই একসাথে কথাটা বলে উঠল। রবার্ট কিছুই বুঝতে পারে না। তখনই টমাসের কল আসলো। টমাস বলল, কি বন্ধু, শুনলাম তোমরা নাকি ভুয়া খবর প্রকাশ করেছো। এবার তো গেল তোমাদের কোম্পানি ডুবে। রবার্ট ফোন ছুঁড়ে মারলেন ফ্লোরে। মনে মনে বলল, টমাস করেছে, তাহলে হ্যাকার দিয়ে সব। টমাসকে চুপচাপ কিছুক্ষণ গালি দিতে থাকে রবার্ট। তখনই ওর অফিস ফোনে একটি রিং বেজে উঠল। রবার্ট রিসিভ করে। হ্যালো স্যার, আই অ্যাম উইজার্ড। এটা আমার ডাকনাম, সো কল মি উইজার্ড। আমি বিগত 10 বছর ধরে আপনার নাসা কোম্পানির সিস্টেম হ্যাক করার চেষ্টা করছি, কিন্তু পারছিলাম না। আজকে বেশ কিছুটা সফল। হয়তো একদিন আমি সবটাই আমার করে নেব। আমি আছি কোনো এক জায়গাতে। আমাকে খুঁজে সময় নষ্ট করবেন না, কারণ এই উইজার্ডকে কেউ খুঁজে পাবে না। একবার ভাবুন তো, যে আপনার সিস্টেমের কিছুটা হলেও হ্যাক করতে পেরেছে, তাকে কি এত সহজে খুঁজে পাবেন? তাই বলছি, আপনি সিকিউরিটি বাড়ান। এমন দিন আসবে করা সিকিউরিটিতেও কাজ হচ্ছে না। টেক কেয়ার, অ্যান্ড ব্ল্যাক উইজার্ডের পক্ষ থেকে অগ্রিম শুভকামনা। কেমন যেন গম্ভীর গলায় কথাগুলো বলে ব্ল্যাক উইজার্ড নামের হ্যাকার ফোন কেটে দিল। রবার্ট বোকার মতো তাকিয়ে আছে সামনে। সহকারীরা ওর পাশে এসে দাঁড়ায়। জন হ্যানরি নামের একজন জিজ্ঞেস করলো, কি হয়েছে স্যার? আপনাকে এমন আপসেট দেখা যাচ্ছে কেন? পরে সব বলবো, আগে আপাতত আমাদের সব সিস্টেম অফ রাখো। টিভিতে একটা নিউজ প্রকাশ করো, হ্যাকার প্রয়োজন। যে দক্ষ হ্যাকার, তাকে সরাসরি নাসা কোম্পানিতে জব দেওয়া হবে। অফারটা প্রকাশ করো সব চ্যানেলে, শুধু যুক্তরাজ্য নয়, পুরো পৃথিবীতে নিউজটা যেন প্রকাশ পায়। আমি হ্যাকার চাই, যে কোনো বড় ধরনের হ্যাকার আমার দরকার। কিন্তু কেন স্যার? কারণটা কি? সব কিছু জানতে পারবে। যা বললাম সেটা করো। স্যার, হ্যাকার তো আর বাজারে কোনো পণ্য নয় যে চাইলেও পাবো। তারা সামনেও আসতে চাইবে না। তবে রাষ্ট্রীয়তে হ্যাকারদের সংখ্যা অনেক বেশি, জাপানেও থাকতে পারে। আপনার বর্তমান হ্যাকার দ্বারা সব জায়গাতেও খোঁজ করুন, এমন অনেক বড় পর্যায়ে হ্যাকার পাওয়া যাবে। সব জায়গাতে খোঁজ নাও। আই নিড ম্যান হ্যাকার। রবার্ট কথাগুলো বলে রুম থেকে বের হয়ে যায়। নাসা অনেক বড় একটা কোম্পানি, যেখানে সব কিছু হাই সিকিউরিটিতে ভর্তি। আপাতত ব্ল্যাক উইজার্ডের সব সিস্টেম ডিলিট করে নতুন করা হয়েছে।
নিজেদের সিস্টেম। কিন্তু প্রশ্ন একটাই, কে ব্ল্যাক উইজার্ড? সারাদিন না খেয়ে আছো তাই না? মায়ের কথায় আবির চমকে ওঠে। আরিয়ার কথা ভাবছিল ও। কালকে বোনটার জন্য অনেক বড় একটা মাছ কিনে নিয়ে যাব। কি হলো বলো, খাওনি তাই না? হুম। মায়া ব্যাগ থেকে একটা ছোট টিফিন বক্স বের করে। এটা নতুন কিছু নয়, সপ্তাহে 3 দিন মায়া নিজে এসে খাইয়ে দিয়ে যায়। আবির বলল, আর কত করবা তুমি? চুপ থাকো, প্রতিদিন একই কথা বলো। যতদিন বেঁচে আছি ততদিনই করবা। হাসলে কেন? এখন বুঝবে না হাসির কারণ। মায়া কিছু বলল না। টিফিন বক্স খুলে সেখান থেকে বিরিয়ানি হাতে তুলে নিল। আবিরের মুখের সামনে ধরে খেতে বলল ও। আবির বাধ্য ছেলের মতো বিরিয়ানি খেতে থাকে। মায়া আবিরের খাওয়া দেখছে। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। আবিরকে খাইয়ে দিয়ে মায়া ওর কাঁধে মাথা রাখলো। আবির, তাড়াতাড়ি কিছু একটা করো। বাড়ি থেকে তো বিয়ের কথা প্রতিদিন শুনতে হচ্ছে। আর একটু সময় দাও, জানি না কি করতে পারবো, তবে চেষ্টা করব তোমাকে না হারিয়ে ফেলার। হারাবে মানে? শোনো, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। পৃথিবীর সব সত্যিকারের ভালোবাসার সম্পর্কে দুজনে একই রকম কথা বলে, তোমাকে ছাড়া কারো হব না, অন্য কাউকে বিয়ে করব না, তোমাকে ছাড়া অন্য কাউকে স্পর্শ করতে দেব না। কিন্তু সময়ের পরিবর্তনে সব কিছু পাল্টে যায়। আজ বুঝলাম, মেয়ের বিয়ের বয়স হলে বাবা থেকে বয়ফ্রেন্ডের চিন্তা অনেক বেশি হয়ে থাকে। ধুর, এইসব কথা আমার শুনতে ভালো লাগে না। চলো বাসায় যাই। শোনো, মায়া ওই ছোট্ট ব্যাগ থেকে কতগুলো টাকা বের করে আবিরের সামনে বাড়িয়ে দিল। আবির টাকার দিকে তাকিয়ে থাকে কিছু সময়। মায়া বলল, এখানে 10,000 টাকা আছে, নাও, কাজে লাগবে। না, অনেক নিয়েছি, আর নিতে ইচ্ছে করছে না। চুপ, বেশি কথা বলবা না। তোমার কাছে কি কখনো টাকা ফেরত চেয়েছি? আমি তো তোমার কেউ না। মায়া ডান পকেটে টাকা গুঁজে দিয়ে আবিরের কপালে চুমু দিয়ে সেখান থেকে চলে যায়। কিছু দূর যেয়ে থেমে বলল, এখন থেকে আর রক্ত বিক্রি করতে হবে না। আমাকে বলবে, যদি আর কখনো শুনি এমন করেছো, নিজের শরীরের সব রক্ত নিজেই ঝরিয়ে ফেলবো। রিক্সাতে করে বাসায় যাবে। বাই। মায়া আর দাঁড়ালো না, সেখান থেকে চলে যায়। আবির তাড়াতাড়ি পার্ক থেকে বেরিয়ে মায়ের জন্য ঔষধ কিনে বাড়ির দিকে যায়। আরিয়া বাড়ির পিছনের বাগানের দিকে বসে আছে। ওর বয়ফ্রেন্ড সাজ্জাদ আসার কথা। আরিয়া কাউকে না জানিয়ে সে রিলেশনে গেছে। যদিও রিলেশন ব্যাপারটা কাউকে না জানিয়ে হয়ে থাকে, রোজ রাত জেগে ওরা চ্যাটিং করে। রাতের বেলা এখানেই দেখা করে দুজন। আরিয়া বসে আছে, হঠাৎ পিছন থেকে ওর কাঁধে কে যেন হাত রাখে। আরিয়া ঘুরে তাকায়, সাজ্জাদ এসে দাঁড়িয়েছে। সাজ্জাদকে দেখে আরিয়া মুচকি হাসলো। সাজ্জাদ ওর পাশে বসে। এই এত দেরি করলা কেন আসতে? ভাইয়া বাড়িতে নেই, যে কোনো সময় চলে আসবে। সরি গো, বন্ধুদের থেকে বিদায় নিতে দেরি হয়ে গেছে। দেখো তোমার জন্য আজকে কি এনেছি। সাজ্জাদ পকেট থেকে একটা ছোট্ট সাদা কাগজ বের করে। কাগজটি 4 কোনা প্যাকেট। আরিয়া জানে সেটা কি। কন্ডম নামেই সবাই জানে। আরিয়া আর সাজ্জাদের মধ্যে কেবল মনের সম্পর্কই নয়, ওদের মধ্যে শারীরিক সম্পর্কের প্রায়শই প্রতিফলিত হয়। ছোট্ট বয়স আরিয়ার। সাজ্জাদ আরিয়া থেকে 3 বছরের বড়। আরিয়া কলেজে যেত আর আসতো। সাজ্জাদ পিছনে পিছনে ঘুরঘুর করত। বড় লোকের একমাত্র ছেলে সাজ্জাদ। সে ঢাকাতে বড় ব্যবসা করে। প্রথম সাজ্জাদকে আরিয়া পাত্তাই দিত না। সাজ্জাদ প্রায়ই আরিয়াকে এসে ভালোবাসি বলতো, কিন্তু আরিয়া তাকে সব জানিয়ে দেয় সে রিলেশন করবে না। মেয়েদের মন নাকি প্রজাপতির থেকেও নরম, একটা ফুলের পাপড়ির থেকেও কোমল। আর ঠিক সেটাই হলো। সাজ্জাদ 1 বছর আরিয়ার পিছনে ঘুরে বেড়ানোর পর আরিয়া রাজি হয়। রাজি হবেই বা না কেন? সাজ্জাদ তো ভালোবাসার সব রকম প্রয়োগ আরিয়াকে দেখিয়েছে।
আরিয়া তাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে। এরপর রাত জেগে দুজনের কথা বলা, চ্যাটিং, কত শত বাধা ধরা নিয়ম অনিয়ম ছাড়িয়ে কথার ফুলঝুরি সাজিয়ে চলেছে ওরা দুজন। কথার অববাহিকায় আরিয়ার মনে সাজ্জাদকে নিয়ে নতুন স্বপ্নের স্বার্থবাস ধরা দিয়েছে। অজানা আর নিষিদ্ধ আহ্বানে বারবার এগিয়ে গেছে দুজন। একে অপরকে আলিঙ্গনে ছিল প্রতিদিনের নেশা। সেই আলিঙ্গন নেহাত শুধু আলিঙ্গন ছিল না, সেটা ছিল কামনার এক বিশাল বাসনা পূরণের অদম্য আগ্রহ, যার শেষ সুখময় আত্মচিৎকারে। আজকে দেখা কিছু হবে না। 2 দিন আগেই তুমি যা করেছো, ভয়ে আছি যদি বেবি চলে আসে। সাজ্জাদ মুচকি হাসল। আরিয়া মুখে বারণ করলেও ঠিকই শরীরের অগ্রাহ্যতায় নিজেকে স্বল্প নয় আগ্রহের অনিমেদিতায় পিকিয়ে দিচ্ছে। সাজ্জাদ থেমে নেই। ও সুস্থ সবল হাতে তেলে সম্মানটি বহু আগেই চালানো করে দিয়েছে। নারী শরীরের উন্মোদনা যেন বিশাল আকাশ পরিমাণ। সাজ্জাদ আরিয়ার ওড়নাটা দূরে ফেলে দেয়। এরপর ধাক্কা দিয়ে তাকে ঘাসের উপর শুয়ে দিল। তারপর চাঁদের আলো দুজনের ওই আলিঙ্গনটা শেষ হয় বিশাল চাহিদা পূরণের সমাপ্তিতে। বেশ কিছু সময় পর দুজনেই ক্লান্ত। সাজ্জাদ উঠে চলে যাওয়ার প্রস্তুতি নিল। আরিয়া তাকে কাছে ডেকে নিয়ে ছোট চুমু দিয়ে বলল, বেশি আসবে না এখানে, ভাইয়া দেখলে কিন্তু সমস্যা আছে, যাও এবার। সাজ্জাদ চলে যায়। আরিয়া ড্রেস ঠিকঠাকভাবে পরে নিল। তারপর বাড়ির মধ্যে প্রবেশ করে। রুমের মধ্যে এসে বালিশে হেলান দিয়ে সাজ্জাদের কথা ভাবছে। অনেক বেশি ভালোবাসে সে সাজ্জাদকে, আর সাজ্জাদও জানো তাকে আরও বেশি ভালোবাসে। সাজ্জাদের কথা ভাবতে ভাবতে সে শুনতে পেল, আরি বাইরে আয়, দেখ তোর জন্য কি এনেছি। আবির এসে দাঁড়িয়েছে বিশাল একটা মাছ হাতে। আরিয়া আজ বেশ ক্লান্ত। কোনো রকম হেঁটে বাইরে আসে ও। ভাইয়াকে দেখেও অবাক হয়, কিন্তু আবির তার বোনকে দেখে অবাক হয় বেশি। চুলগুলো কেমন যেন একটু এলোমেলো, দুর্বল মনে হচ্ছে ওকে। তোর কি শরীর খারাপ আরি? না তো ভাইয়া, এমনি শুয়েছিলাম, দাও মাছটা। আরিয়া তাড়াতাড়ি মাছ নিয়ে চলে যায়। আবির ওর মায়ের রুমে আসলো। 3 রুম বিশিষ্ট একটি টিনের বাড়ি ওদের। উপরের চালটা মাটির টালি দিয়ে করা। চাচারা ওদের নিজের জমি জোর করে কেড়ে নিয়েছে। পাশেই চাচাদের বিশাল অট্টালিকা, পাঁচিল দিয়ে ঘেরা। আবিরদেরকে কখনো খোঁজও নেয় না তারা। আবির ওর মা ফাহিমা বেগমের রুমের মধ্যে আসলেন। উনি শুয়ে আছে বিছানায়। আবির যে ওষুধগুলো রাখে সেখানে। মায়ের মুখের দিকে তাকিয়ে আবির চলে আসার প্রস্তুতি নেয়। ফাহিমা বেগম বলল, কতদিনই বা বাঁচবো বল? ফুসফুসে ক্যান্সার, কাশলে রক্ত পড়ে। মা কোনো সন্তানের কাছে মায়ের রোগের বোঝা নয়। নিজের সবটা দিয়ে আমি চেষ্টা করব। সবকিছু জেনে কাছে থাকা, কাছে রাখার চেষ্টাই হলো ভালোবাসা। সেই ভালোবাসাই পরিমাপহীন। ভাইয়া টাকা দে, ফোনের এমবি শেষ হয়ে গেছে, কিনতে হবে। আবির পিছনে তাকায়। ওর বোন এসে দাঁড়িয়েছে। আবির মায়ের দিকে তাকিয়ে একটু হেসে রুম থেকে চলে গেল। আরিয়ার হাতে টাকা দিয়ে সে রুমের মধ্যে চলে যায়। রুমে একটি কম্পিউটার। কম্পিউটারটাই আবিরের বাবার দেওয়া প্রথম উপহার। কম্পিউটারের জন্য আবির 1.5 বছর বায়না ধরেছিল। এটাই মধ্যবিত্ত পরিবারের কোনো জিনিস পাওয়ার বিশাল সংগ্রাম। একটা সময় অনেক কিছুই ছিল আবিরের বাবার, কিন্তু ওর চাচারা সবাই বেইমানি করে নিজেদের কাছে হাতিয়ে নিয়েছে। যা শোনার পর আবিরের বাবা প্রথমবারের মতো স্ট্রোক করে। আবিরের খুব রাগ হয় ওর চাচাদের উপর। মেজো চাচা ছোট মেয়ে আবিরকে যেন চাকর মনে করে। দেখা হলে আবিরের সাথে খুব বাজে ব্যবহার করে চাচার ছোট মেয়ে প্রীতি। আবির কম্পিউটার অন করলো। ডেটা সেট আপ দিয়ে সে বিভিন্ন সাইটে ঘুরে বেড়াচ্ছে। প্রতিদিন ঠিক এমন করেই কাটিয়ে দেয়। কম্পিউটারে তেমন কোনো কাজ নেই ওর, অতটাও প্রয়োজন পড়ে না। ওর মা কতবার বলেছে কম্পিউটারটা বেচে দিতে, কিন্তু আবির দেয়নি। ওর বাবার উপহার। আবিরের কোনো প্রয়োজন পড়ে না কম্পিউটারের।
কথাগুলো ভাবতে ভাবতে ওর ফোনে রিং আসলো। তাকিয়ে দেখে অর্ক ফোন করেছে। অর্ক ওর ক্লাসমেট। অনার্স প্রথম বর্ষে থাকাকালীন আবির অর্ককে দেখেনি। থার্ড ইয়ারে এসেই হঠাৎ করে অর্ক নামের একটা ছেলে আসে আবিরদের রুমে। আবির ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হলেও কখনো ক্লাসের টপারদের মতো করে প্রতিযোগী করে পড়া করেনি। সে ঠিকই এক্সামে সবার টপার হয়ে দেখাতো। আবির বসতো শেষের দিকে, আর অর্ক এসে বসেছিল আবিরের পাশে। আবির এক কোণাতে আর একই বেঞ্চে অর্ক আরেক কোণাতে। অর্ককে টিচারের অনেক প্রশ্ন করেছিল, কোথায় থাকে, কিভাবে এখানে ভর্তি হলো, কিন্তু অর্ক চুপচাপ সেসব এড়িয়ে গেছে। এজন্য আবিরের খুব ভালো লাগতো অর্ককে। তারপর অর্কের ফোন প্রথমবারে রিসিভ করতে পারেনি। অর্কের সাথে বহু মাস পর কথা হবে আবিরের। আবির তাড়াতাড়ি রিসিভ করলো ফোন। অর্ক বল। কেমন আছো ভাই? ভালো, তুই? আছি। রিফাতের কথা মনে আছে? রিফাতের কথা অর্ক বলতেই আবির কল্পনাতে চলে যায়। রিফাতের কথা মনে পড়ে ওর। রিফাত ছিল ওদের ক্লাসের সবচাইতে ফাজিল আর বেয়াদব একটা ছেলে। আইসিটির একটা গুরুত্বপূর্ণ ক্লাস চলছিল ওদের, কম্পিউটার ক্লাস যাকে বলে। দেয়ালে গ্রাফিক্স করে আলো সাজিয়ে ক্লাস করানো হচ্ছিল। কম্পিউটারে ভিডিও প্লে করে টিচার বোঝাচ্ছিলেন। সবাই বেশ মনোযোগ দিয়ে ক্লাস করছিল। হঠাৎ পর্দাতে দেখতে পায় সানি লিওনের মোস্ট ভাইরাল গান লায়লা মে লায়লা গানটি চলছে। সবাই তো বোকার মতো সেদিকে তাকিয়ে থাকে। স্যার অবাক হয়, তাড়াতাড়ি কম্পিউটারের কাছে চলে আসে। এসে দেখে কম্পিউটার কাজ করছে না, নিজের ইচ্ছে মতোই চলছে। তখন পুরো ভার্সিটিতে হ্যাক শব্দটা রিফাতের নামেই প্রযোজ্য ছিল, তাই সাথে সাথে রিফাতকে স্যার ডাকলো। আর রিফাত সরাসরি সত্য কথাই বলে দেয়। এই গুণটাই ভালো লাগতো। সত্য স্বীকার করে সে ক্ষমা চাইতো। কিন্তু তখন কি কেউ ক্ষমা করে? তবে রিফাতের এই হ্যাক দক্ষতার ব্যাপারটা আবির আর অর্কের খুব পছন্দ হয়। এজন্য ওরা তিনজন বন্ধু হয়ে একসাথে পুরো ভার্সিটি লাইফ শেষ করে। আছে। রিফাতকে দরকার, খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে। তুমি তোমার ক্ষমতা কাজে লাগাও। অর্ক কথাটা বলে ফোন কেটে দিল। আবির ওর কথার আগা মাথা কিছুই বুঝতে পারছে না। আবির কম্পিউটার অফ করলো। সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। আরিয়া ফোনে চ্যাট করছে। ফোনের ওপাশে আছে সাজ্জাদ। দুজনে বিয়ের প্ল্যানিং করছে। সাজ্জাদ, বিয়ে করবে কবে আমায়? ভাবছি তোমাকে নিয়ে পালিয়ে যাবো ঢাকাতে। কবে যাবা? খুব তাড়াতাড়ি যাব। বলছে কালকে কি আবার আসবো? এই না, বিয়ে করো আগে। তুমি অনেক বদমাইশ হয়ে গেছো। আসি না, আমি কি চলে যাচ্ছি নাকি? না, বিয়ে করো আগে। ও বুঝেছি, আমি তো তোমার কাছেরই মানুষ না। থাকতে লাগবে না, ঘুমিয়ে পড়ো, রাখছি। আরে রাগ করছো কেন? আচ্ছা, আমি জানাবো সুযোগ বুঝে। আমার মিষ্টি বউ। দুজনে আরো বেশ কিছু সময় চ্যাট করে রাত গভীর হয়। সবাই ঘুমের দেশে আচ্ছন্ন হয়ে পড়ে। টমাস তার নিজের অফিসে বসে আছে। চারপাশে ঘিরে আছে বিভিন্ন দেশের হ্যাকার। কিন্তু হঠাৎ ও তার পিসিতে খেয়াল করে ওর অ্যাকাউন্টে আসা টাকা কোনো একটি প্যাঁচালো নামধারী অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে। মানে টমাসের অ্যাকাউন্টে টাকা আসছে, আর টমাসের অ্যাকাউন্টের টাকা সাথে সাথে আরেকটা অ্যাকাউন্টে চলে যাচ্ছে। টমাস কিছু বোঝার আগেই বাংলাদেশি 4 কোটি টাকা সেই অনুপ্রবেশকারী অ্যাকাউন্টে চলে গিয়েছে। টমাস ওর নিজের অ্যাকাউন্ট বন্ধ করে দিল। বেশ কিছু সময় চেয়ারে বসে থেকে অনেক কিছুই ভাবছে। আচ্ছা, এসব কি রবার্ট করেছে নাকি? ওর কাছে তো দামি হ্যাকার সাইবার প্রতিরক্ষক কাহিনী আছে, তবে কি সেই এসব করছে? কথাগুলো ভাবতে ভাবতে টমাসের কাছে একটা ফোন আসে। সে রিসিভ করলো। ওপাশ থেকে ভাঙা ভাঙা গলায় বলল, হ্যালো স্যার, কেমন আছেন? আই অ্যাম ব্ল্যাক উইজার্ড। আমাকে চিনবেন না। আমার পেশা সম্পর্কে আপনি বললে হয়তো বুঝতে পারবেন আমি কে। আমি একজন সাইবার হ্যাকার। সাইবার জগতে আমি উইজার্ড নামে পরিচিত।
আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা সরিয়ে নিলাম আমি। সব কিছু হ্যাক করার ইচ্ছে ছিল আমার, কিন্তু পারছি না। অনেক প্রোটেকশন দেওয়া আপনার নিজস্ব সাইবারে, তবে একদিন ঠিকই সব কিছু আমি নষ্ট করে দেব, নিজের কবজায় নিয়ে আসব। আমাকে কেউ আটকাতে পারবে না। গুড বাই। ব্ল্যাক উইজার্ড ফোন কেটে দিল। টমাস যেন বোকার মতো তাকিয়ে থাকে পিসির দিকে। নাম্বারটা লোকেট করার জন্য একজন হ্যাকারকে ডাকলো। কিছু সময় পর টমাসকে এসে জানানো হয় নাম্বারটি কোনো লোকেটেড হচ্ছে না, বারবার লোকেশন পাল্টে যাচ্ছে। টমাস বেশ উত্তেজিত হয়ে সবাইকে বলল, হয়তো হতে পারে রবার্টের এটা কোনো চাল, তবে সেই প্ল্যান যেন আগামীতে বড় না হয়, সেজন্য আমাদের দক্ষ হ্যাকার প্রয়োজন। পৃথিবীর সব জায়গায় খোঁজ নাও, দক্ষ হ্যাকার কোথায় পাবো? উইজার্ডকে কি চায় তাকে থামাতেই হবে। ওই আবিরের বাচ্চা, ওঠ বলছি, ওঠ। আবির লাফ দিয়ে বিছানা থেকে উঠল। চোখ কষলে পাশে তাকিয়ে দেখে প্রীতি দাঁড়িয়ে আছে। আবির কিছুটা বিরক্ত নিয়ে বলল, তুই এখানে কেন? ওই, তোকে না বলেছি আমাকে তুই করে বলবি না। তুই হলি আমাদের থেকে নিচু পর্যায়ের, আমরা হলাম বড় পর্যায়ে, এজন্য তুই করে বলবি না। তোর বড় পর্যায়ের আমি? আবির, এসব কি হচ্ছে? কি বলছে মেয়েটা আগে শোন। আর তুই তো সবটা জানিসই, ও যা বলছে ঠিকই বলছে। মা, তুমি এই অবস্থায় উঠে এসেছো কেন? শালা, মায়ের কথা আগে ছাড়, চল আমার সাথে। প্রীতি কথাটা বলে। আবির হাত ধরে ঘর থেকে বের করলো। আরিয়া সামনে এসে দাঁড়ায়, প্রীতির দিকে তাকিয়ে বলল, তুই ভাইয়ের সাথে এইভাবে কথা বলছিস কেন? চুপ কর তুই, বেশি কথা বললে তোকেও বাড়ির কাজে লাগিয়ে দেব, বুঝলি? কেউ কোনো কথা বলল না। বলবেই বা কি করে? আবির চাইলে অনেক কিছুই তো বলতে পারে, কিন্তু কেন বলছে না? কারণ একটাই, আবিরেরা বর্তমানে যে জায়গায় থাকছে সেটা প্রীতিদের, মানে আবিরের মেজ চাচা নিয়াজ সাহেবের। আবির কিছু বললেই ওর মা বোনকে নিয়ে রাস্তায় বের হতে হবে। মা আর বোনের দিকে তাকিয়ে সবকিছু মেনে নিচ্ছে আবির। দেখ আমার গাড়ির অবস্থা কি, কাদা লেগে আছে, ড্রাইভারও আসেনি, তুই এক্ষুনি পরিষ্কার কর। আমি পারবো না। তুই পারবি, তোর বাপ। আর একবার আমার বাবাকে নিয়ে কথা বললে। আবির প্রীতির দিকে হাত উঠিয়ে কথাটা বলল, সাথে সাথে পিছন দিকে আবিরের কাঁধে হাত রেখে কে যেন ঘুরিয়ে নিল। আবির সামনে ঘুরতেই একটা চর ওর গালে এসে পড়ল। আবির তাকিয়ে দেখে নিয়াজ সাহেব এসে দাঁড়িয়েছে। আবিরের শার্টের কলার টেনে ধরে বলল, ছোট লোকের জাত ছোটদের মতো থাকবি। আমার মেয়ে যা বলছে তাই কর, না হলে যেখানে থাকিস না সেটাও কেড়ে নেব, এরিয়া থেকে বের করে দেব, বুঝলি? নিয়াজ সাহেব কথাগুলো বলে সেখানে থেকে চলে যায়। আবির রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। প্রীতি বলল, এইভাবে তাকিয়ে লাভ নেই, আমার জুতোয় কাদা লেগে আছে, পরিষ্কার করে দেখুনি, মুখ দিয়ে যেন তোর আর একটা কথাও বের করতে না শুনি। আবির একটি কাপড় নিয়ে নিচু হয়ে প্রীতির জুতো থেকে কাদা সরাতে থাকলো। প্রীতি মুচকি হাসছে। আবির বসা থেকে উঠে দাঁড়ায়। প্রীতি ওর ব্যাগ থেকে কতগুলো টাকা বের করে আবিরের মুখের উপর ছুঁড়ে মারল। প্রীতি বলল, নে, খাবার চড়িয়ে দিয়েছি, মোরগদের মতো খুঁটে খুঁটে খা, গাড়িটা পরিষ্কার করে চলে যায় এখান থেকে। প্রীতি সেখান থেকে চলে আসলো। আবির নিচে মাটির দিকে তাকাই, কতগুলো নতুন চকচকে 1000 টাকার নোট পড়ে আছে। আবির টাকাগুলো তুলে নিল। 5000 টাকা সেখানে। আবির টাকাগুলো গুছিয়ে গাড়ির মধ্যে রেখে দেয়। মনে মনে বলে, টাকা একদিন আমারও হবে, সেদিন আমি হব রাজা। মায়া আবিরকে অনেকবার কল দিয়েছে। আবিরকে তার বাবার অফিসে কম্পিউটারে রাখা হিসেব নিকেশের কাজের চাকরির জন্য অনুরোধ করেছে। মায়ার বাবা জনাব মাহমুদ সাহেব আবিরকে যেতে বলেছে। আর আবিরকে নিতেই মায়া এসেছে পরিচিত পার্কে, যেখানে ওরা দুজন প্রায়ই দেখা করে। আবির ফোন রিসিভ করলো। মায়া উপাস থেকে একটু রাগী গলাতে বলল, কি ব্যাপার, ফোন ধরতে এত সময় লাগে? কি করছিলাম? গাড়ি পরিষ্কার। মানে? ওই, তুমি কি পাগল হয়ে গিয়েছো? কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েও যদি চাকরি না পাই, তবে গাড়ি পরিষ্কার করাটা দোষের কিছু নেই। আবির, তুমি রেডি হয়ে চলে আসো, চাকরির ইন্টারভিউ আছে। টাকা নেই। টাকা নেই মানে? ঘুষ দেওয়ার মতো টাকা নেই, সেটাই বললাম।
না আছে টাকা, না আছে রেফারেন্স করার মতো বড় হাত। আর আমি কখনো বড় হাত আর ঘুষের সহায়তায় চাকরি করব না। আমার বাবার অফিসে আজকে ইন্টারভিউ চলছে, তোমার নাম দিয়ে এসেছি। তুমি ইন্টারভিউতে ভালো করলে তোমার চাকরি হবে। এখানে আমার কোনো রেফারেন্স নেই। ওকে, আসছি। আবির রেডি হয়ে বের হয়। আরিয়া এসে সামনে দাঁড়ায়। আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, বান্ধবীরা মিলে ঘুরতে যাবে। আমি বলছিলাম যাব না, কিন্তু ওরা শুনছে না, কি করব? তুই বারণ করবি কেন? তুই যাবি, কোনো ব্যাপার না। কি সমস্যা বল? বাসায় তো তেমন ড্রেস নেই। যদি ড্রেস আনার জন্য টাকা দিতে, মানে আমি চয়েস করে এসেছিলাম। আচ্ছা, কত টাকা লাগবে? 5,000 টাকা। ও। আবির হাসি মুখে ঘরে যেয়ে মায়ার দেওয়া টাকা থেকে 5,000 টাকা এনে দেয় আরিয়াকে। আরিয়া তার ভাইকে জড়িয়ে ধরে ধন্যবাদ প্রকাশ করে। আবির বাড়ি থেকে বের হয়। মাথায় বিশাল চিন্তা। বাবার ভাগে জমিটুকু চাচারা নিয়েছে জোর করে। কিছুই করার ছিল না তার। বাবা কথা বলেছিল বলেই ওনার নামে একটা কেস দিয়ে দেয়, যার জন্য এত কিছু ঘটে গেছে। বাবাকেও হারাতে হয়েছে ওদের। আবির কিছুই বলতে পারে না। কিছু বললেই তো বোন আর মাকে নিয়ে বাইরে বের হতে হবে। কোথায় থাকবে ও? কি করবে তখন? এজন্য সব অন্যায় মেনে নিয়েছে। এমনটা প্রীতি আজ করে না। ওর কোনো সমস্যা হলেই আবিরকে ডাকে, আর কাজের লোকদের থেকেও খারাপভাবে কাজ করিয়ে নেয়। কাজ করানোটা ঠিক ছিল, কিন্তু করানোর পদ্ধতিগুলো বড়ই নির্যাতিত। আবির হেঁটে যাচ্ছে রাস্তার পাশ দিয়ে। ফুটপাত থেকে বেছে বেছে কয়েকটা এক কালারের সাদা নীল শার্ট কিনে রেখেছিল অনেক আগেই। সেসব স্ত্রী করেই ইন্টারভিউতে যায় আবির। কখনো টাকা বাঁচানোর জন্য হেঁটে যায়, আবার দুপুরে নাও খেয়ে থাকে। এদিকে আরিয়া ফোন করে সাজ্জাদকে খুশি হয়ে বলতে থাকে, বাবু, আমি আসছি তোমার সাথে ট্যুরে যাওয়ার জন্য। রেডি? ওয়াও, গুড গুড। ট্যুরে কোথায় যাব? রুমে যাব। আচ্ছা ফাজিল। দুষ্টু মিষ্টি আলাপ চালিয়ে যেতে থাকে ওরা। আবির পার্কের কাছাকাছি চলে এসেছে। সূর্যের তেজ যেন প্রখর হতে শুরু করেছে। ঘরে অসুস্থ মা, বেকার একজন ছেলে, পড়াশোনারত ছোট বোন। তার চাহিদা পূরণে বিশাল চিন্তা। আবির একবেলা কেন, একদিনও না খেয়ে কাটিয়ে দিতে পারবে। কিন্তু চিন্তাটা আরিয়াকে নিয়ে। ওকে কখনো অভাব ঠিকমতো বুঝতে দেয়নি আবির। মাঝে মাঝে একটু কষ্ট পেতে দেখেছে, তবুও আবির পরে সেসব পুষিয়ে দিয়েছে। গতবার আরিয়ার পিকনিকে যাওয়ার জন্য ড্রেস, টাকা, ভাড়া সব কিছু আবির খুব কষ্ট করে ম্যানেজ করেছিল। আরিয়ার মুখের হাসির জন্য আবির চাইলে নিজেকেও বিক্রি করতে পারবে। এত সময় লাগে? 30 মিনিটের মধ্যে অফিসে পৌঁছাতে হবে, চলো। মায়ের কথা শুনে আবির ওর মুখের দিকে তাকালো। আবিরের পৃথিবী বলতে 3 জন মানুষ, মা, বোন আর মায়া। 2 জন মানুষ খুব ভালো করেই বোঝে আবিরকে, ওর মা ফাহিমা বেগম আর মায়া। দুজনে কখনো আবিরের কাছে আবদার করেনি, বরং তারাই দেওয়ার জন্য কত কিছু করেছে। আবির বলল, চলো। গাড়িতে বসো। আর শোনো, রাগ দেখাবা না সেখানে, বুঝেছ? ইন্টারভিউতে অনেক কিছুই হয়। আমাদের মতো মানুষের রাগের কোনো দাম নেই, তাই দেখিয়ে কোনো লাভ হবে না। খেয়েছো কিছু? না। আচ্ছা, আগে ইন্টারভিউ শেষ করো। কয়েক মিনিট পর আবির বিশাল একটা অফিসে এসে পৌঁছলো। আবির গাড়ি থেকে নামতেই মায়া এগিয়ে আসলো। আবিরের শার্টের বোতাম ঠিক করে দিল। চুলগুলো এলোমেলো হয়ে আছে। মায়া ঠিক করে দিল 2 হাত দিয়ে। সবার আড়ালে আবিরের কপালে আলতো করে চুমু দিয়ে বলল, বেস্ট অফ লাক, আমি বাইরে আছি। উপর থেকে জানালা খুলে মাহমুদ সাহেব সবটা দেখল। বুঝতে বাকি নেই আবির কে হয় তার মেয়ের। তিনি পকেট থেকে ফোন বের করে কাদেরকে যেন ফোন দিয়ে বলেন, মায়ের সাথে আসা সাদা শার্ট পরা ছেলেটার সব ডিটেলস 30 মিনিটের মধ্যে আমার চাই। রিফাত একটা কালো বাইক থেকে নামলো। বাইক থেকে নেমে এসে আশেপাশে তাকালো 3টে বাড়ি।
ডান পাশে 5 তলা একটা বাড়ি, বাম পাশে 4 তলা একটা বাড়ি, মাঝখানে টিনের চালের একটি বাড়ি। বড় 2 বাড়ির পাঁচিল বিশাল গাঁথুনি দিয়ে মজবুত করা, আর টিনের চালের বাড়ির পাঁচিলটা সুপারি গাছের ডাল দিয়ে করা। রিফাত মনে মনে ভাবল, আবির কোনটাতে থাকবে? জায়গার খোঁজ নিতে নিতে এখানে আসলাম। কোনটা হতে পারে আবিরের বাড়ি? 5-7 না ভেবে সে টিনের বাড়ির মধ্যেই প্রবেশ করলো। একটা মেয়েকে সেজেগুজে বের হতে দেখে রিফাত। মুখে অনেকটা আবিরের চেহারার মিল পাওয়া যাচ্ছে। রিফাত মেয়েটার সামনে এসে বলল, আবিরকে চেনো? আমার ভাইয়া। আপনি কি? রিফাত, আমি আবিরের বন্ধু। তুমি কি ওর বোন হবে? ছোট বোন। ভেতরে মা আছে, আমি একটু বাইরে যাব, মায়ের সাথে কথা বলুন। আরিয়া কথাটা বলে সেখান থেকে বের হয়ে আসে। রিফাত বাড়ির দরজার সামনে যেয়ে সালাম দিলেন। ভিতর থেকে সালামের জবাব আসলো। রিফাত কিছু বলতে যাবে, তার আগে ফাহিদা বেগম এগিয়ে আসলো। তাকিয়ে দেখে সাহেবদের বেশে একটা ইয়াং ছেলে দাঁড়িয়ে আছে। রিফাত বলল, আন্টি, আমি রিফাত, আবিরের বন্ধু। কত বছর হলো দেখা হয় না, তাই আসলাম। সে কি বাড়িতে আছে? না বাবা, ভিতরে আসো। সে তো বেরিয়ে গেছে চাকরির ইন্টারভিউ দিতে। মানে সে কি এখনো বেকার? ওরা দুইজন কথা বলে। এদিকে আবির বসে আছে। অফিসের কাজের লোক এসে বলল, আপনি আবির? আপনাকে ভিতরে যেতে বলেছে। আবির তাড়াতাড়ি ভিতরে চলে যায়। 5 জন লোক বসে আছে। আবির সালাম দিয়ে বসার অনুমতি চাইল। আবির বসতে একজন বলল, সার্টিফিকেট তো দেখলাম সব টপার তো। জি স্যার। গুড। তো আবির সাহেব, বলুন তো আপনার সবচাইতে বড় শক্তি ও দুর্বলতা কি? আমার সবচাইতে বড় শক্তি হলো আত্মবিশ্বাস। প্রতিটা মানুষ পছন্দ করে কনফিডেন্সিয়াল মানুষদের, আর আমি পছন্দ করি ওভার কনফিডেন্সিয়াল মানুষদের। কারণ কনফিডেন্স থাকাটা স্মার্ট বোঝায়, কোনো কাজে কনফিডেন্স সাহায্য করে। আর ওভার কনফিডেন্স থাকা মানে ওভার স্মার্ট। এখানে যে কোনো কাজ তখন আরও সহজভাবে করা যাবে। আমার দুর্বলতা হলো আমি যখন যে কাজটা করব তার মধ্যে কতটুকু দিতে পেরেছি। আমার সবটা যদি না দিতে পারি, কাজটা যদি সঠিকভাবে সম্পূর্ণ না হয়, এটাই আমার কাছে দুর্বলতা প্রকাশ করে। গুড। আচ্ছা, এবার বলো। আবিরের প্রশ্নের উত্তর শুনে সবাই বেশ ইমপ্রেসিভ হয়ে গেল। আরও একজন প্রশ্ন করল, কিসের তার না আপনাকে রাতে জাগিয়ে রাখে? আবির আবারও চুপ হয়ে যায়। কিছু সময় পর একটু হেসে বলল, আমি আমার মনের দিক থেকে কতটা সৎ। আমি সারাদিন কতগুলো খারাপ কাজ করেছি। পরিবারের জন্য কি করতে পারবো। যদি আমার চাকরি হয় তাহলে সেই দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করতে পারবো। যদি চাকরি না হয়, পরিবারকে নিয়ে কি করব। দুনিয়ার সুখ খুঁজতে যেয়ে আমি আমার সৃষ্টিকর্তাকে ভুলে যাচ্ছি না তো। এইগুলো চিন্তা আমাকে রাত জাগিয়ে রাখে। তবে সব সময় না। আমি এমনিতেই খুব সকালে উঠি, নিজের মতো কাজ করি, দায়িত্ব বেড়া গেলে সবকিছু সামলাতে পারি। একজন বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আবিরের দিকে। আবির চুপচাপ বসে আছে সেখানে। শেষের জন প্রশ্ন করল, যদি আপনি রং হতেন তাহলে কোন রং হতেন? আবির প্রশ্নটা শুনে বেশ বড় করেই হাসলেন। প্রশ্নকর্তারা আবিরের দিকে অবাক হয়ে চেয়ে রইল। আবির কিছু সময় নিয়ে হাসি থামিয়ে বলল, মানুষ সামাজিক জীব। প্রতিটা মানুষের মধ্যে বেসিক 4 ধরনের পার্সোনালিটি টাইপের যে কোনো একটি দেখা যায়। কিন্তু আমি পরিস্থিতি অনুযায়ী চিনতে এবং মানিয়ে নিতে পারি। কখন আমার লাল হওয়ার প্রয়োজন হয়, কখনো সবুজ, আবার কখনো কখনো কালো কিংবা গোলাপি, আবার সাদাও হতে হয়। সবটা নির্ভর করে পরিস্থিতির উপর। তাই বলা যায় পরিস্থিতি যেমনটাই তৈরি হবে, আমি ঠিক সেই রংটাই বেছে নেব। গ্রেট অ্যান্সার। প্রশ্নকর্তারা সবাই উঠে দাঁড়ালেন। আবিরের পিছনে কোম্পানির মালিক মাহমুদ সাহেব এসে দাঁড়িয়েছে। উনি ইশারায় সবাইকে চলে যেতে বললেন। প্রশ্নকর্তারা চলে যায়। মাহমুদ সাহেব এসে আবিরের সামনে এসে বসলো। বলল, আমি মায়ের বাবা। আবির বসা থেকে উঠে দাঁড়াতে চাইল। উনি ইশারায় দাঁড়াতে বারণ করলেন। রুমে এসি চলছে। কাজের ছেলে 2 কাপ চা নিয়ে গেছে।
সাথে বিস্কুটও আছে। আবিরকে ইশারায় খেতে বললেন। দুজনে বেশ কিছু সময় ধরে চুপ করে রইল। মাহমুদ সাহেব হঠাৎ বললেন, তোমার গায়ের শার্টটা ফুটপাতের দোকান থেকে কেনা, তাই না? জি স্যার। ওকে, রং চলে যাবে ভেবে সাদা রঙের শার্ট কিনছো? গ্রেট থিং। ইয়েস স্যার। তোমার বাবা ছিল ছোট একজন ব্যবসায়ী, তিনি মারা গিয়েছে রোড অ্যাক্সিডেন্টে। যদিও সেদিন তিনি তোমার চাচাদের ব্যবহারে কষ্ট পেয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। তোমার বাসা টিন শেটের ঘরে অসুস্থ মা, বিয়ে দেওয়ার মতো বয়সে হয়েছে তোমার বোনের। বোনকে অভাব বুঝতে দাও না তেমন একটা, প্রতিদিন কি যেন বাজার করো। অল্প টাকাতে যা পাই সেটাই। আমার বাড়ির কাজের লোকদের খাবারের মেনু কি জানো? না। মাছ, মাংস, সব ধরনের টাটকা সবজি। আমি কম্প্রাইজ করতে ভালোবাসি, কিন্তু নিজের মেয়ের ব্যাপারে একদমই না। স্যার, সহজ করে কথা বলুন। পেঁচানো মানুষদের সামনে পিছিয়ে কথা বলাটা অন্যরকম হয়। বুঝতে পারছো তাহলে? মায়ের থেকে চলে আসতে হবে, তাই তো? আমি মায়াকে বলবো না তোমার কথা, তবে তোমাকে ওর থেকে চলে আসতে হবে, কারণ আমি কখনো তোমার হাতে ওকে তুলে দিব না, আর না চাকরি দিব। চাকরি দিলে তোমাকে সামনে এনে মায়া আমাকে অনেক কিছু বোঝাবে, আর আমি আমার মেয়ের কথা ফেলতে পারি না। তোমাকে কোনো চাকরি দেয়নি এই ব্যাপারটা তুমি বলবে তাকে, আমিও বলবো, তবে সেসব বানিয়ে বলবে। যাও। আবির অফিস থেকে বের হয়। গেটের বাইরে এসে ঘুরে একবার অফিসের দিকে তাকালো। মনে মনে বলল, আজ টাকা আছে বলে আমার উপর সত্য দাঁড় করিয়ে দিলেন। একদিন টাকা আমারও হবে, সেদিন আমি ধ্বংস করে দেব পৃথিবী। রিফাত আবিরের রুমে এসে বসেছে। কম্পিউটার অন করলো ও। সাধারণ একটি কম্পিউটার। রিফাত কম্পিউটারের দিকে তাকিয়ে রহস্যময় এক হাসি দিল। অর্ককে ফোন দেয়। অর্ক রিসিভ করে বলে, হ্যাঁ রিফাত ভাই বলো। দেখা হবে খুব তাড়াতাড়ি, আর এটাও শুনে রাখ, আবিরকে আমি ডেভিল বানাবো। দেশে তবে আরও একটি ভিলেনকে দেখতে পাবে। দেশ না, বল পৃথিবী এবার নতুন ডেভিলকে দেখবে। তবে এবার সে ডেভিল নয়, হবে ভিলেন, মানে হারামি যাকে বলে। রিফাত কম্পিউটার অফ করলো। সে ফাহিদা বেগমের সাথে কিছু সময় কথা বলে সেখান থেকে চলে আসলো। অর্ক আর রিফাতের রহস্যময় কথাগুলো কোনো সাধারণ কথা নয়। কথাগুলোর মধ্যে একটা বিশাল গল্প রয়েছে। সময় হলে সবাই তা বুঝতে পারবেন। আরিয়া গাড়িতে করে যাচ্ছে। পাশেই সাজ্জাদ বসে গাড়ি চালাচ্ছে। কিছু দূর যেতেই একটা ছেলের সামনে গাড়িটা থামলো। আরিয়া বলল, ছেলেটাকে? সাজ্জাদ মুচকি হাসলো। ছেলেটার নাম ফুয়াদ, সাজ্জাদের বন্ধু। আরিয়াকে দেখেই বলল, আরে ভাবি। ফুহাদ গাড়িতে উঠল। গাড়ি চলতে থাকে। কিছু দূর যেয়ে নাইম নামের একটা ছেলে গাড়িতে উঠল। আরও কিছু দূর এসে শাহিন নামের একটা ছেলে উঠল গাড়িতে। একটি গাড়িতে 5 জন মানুষ, 4 জন ছেলে আর একটি মেয়ে। আরিয়া সাজ্জাদের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাচ্ছে বারবার। সাজ্জাদ ইশারায় বোঝালো, ভয় নেই, ও আমার খুব কাছের বন্ধু, তোমাকে সম্মান করে অনেক। সবাই যাচ্ছে ট্যুরে। আরিয়া গাড়ির মিউজিকের সাথে বেশ মজা করেই চলছে। কোনো ভাবনা নেই। পুরনো শহর ছেড়ে বিকেলে পৌঁছয় নতুন একটি শহরে। একটি নিরিবিলিতে বাড়ির মধ্যে একটা রুম নিল সাজ্জাদ। বাড়ির পাশ দিয়ে নদী বয়ে চলেছে। সাজ্জাদ আরিয়াকে নিয়ে রুমে উঠল। ফুয়াদ বলল, তোরা দুজন এনজয় কর, আমরা দেখি খাবার পাই কিনা। বাই। ফুয়াদ, নাইম আর শাহিন রুম থেকে বেরিয়ে আসে। সাজ্জাদ দরজা আটকে দেয়। আরিয়ার কাছে এসে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল তাকে। আরিয়া বিছানায় ছিটকে পড়ে। মুখে লজ্জামাখা হাসি নিয়ে সাজ্জাদকে বলল, এই এসব কি হচ্ছে? সবসময় দুষ্টুমি করো, ফাজিল কোথাকার। আমি ফাজিল, আমি বেয়াদব, সবকিছু আমি। তবু তুমি আমার। কথা বলতে বলতে সাজ্জাদ আরিয়ার গা থেকে কাপড়গুলো খোলা শুরু করেছে। আরিয়ার কোনো বাধা নেই। সে সাজ্জাদের দিকে তাকিয়ে আছে। সাজ্জাদ এক এক করে আরিয়ার গা থেকে সব কাপড় খুলে ফেলেছে। আরিয়া দেখতে বেশ মিষ্টি। নিম্নবিত্ত পরিবারে জন্ম নিলেও
আরিয়া দেখতে যথেষ্ট সুন্দরী। এমন মেয়েকে যে কেউ পাওয়ার জন্য পাগল প্রায়, কিন্তু সাজ্জাদ তো কেবল তাকে পেয়ে ক্ষান্ত নয়, সে আরিয়ার সবটুকু পেয়েছে। একটি নারীর সবচাইতে মূল্যবান নিজের শরীরের জিদ, সেটাকেও সাজ্জাদ ছাড় দেয়নি। সাজ্জাদ নিজের গা থেকে টি শার্ট খুলে ফেলল, তারপর আবির ওর হাত থেকে সব কাগজ ছিঁড়ে ফেলে দিল ডাস্টবিনে। শার্ট ইন থেকে খুলে দিল, পকেটে হাত গুজে দিয়ে ফুটপাত দিয়ে হাঁটছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসছে, পেটে ক্ষুধা থাকলেও কোনো ইচ্ছেই করছে না খেতে। বারবার মায়ের কথা মনে পড়ছে ওর। একে অপরকে কতই না ভালোবাসে। আবির 5 বছর রিলেশনে মায়াকে কেবল গালে চুমুই দিয়েছে, আলিঙ্গনে একে অপরের কাছে এসেছে, অথচ মায়াকে ছাড়া তার থাকার দিন চলে এসেছে। এইচএসসি পরীক্ষার সময় ওদের দেখা, দুজনেই একই বেঞ্চে বসে পরীক্ষা দিয়েছিল। সেদিনের পর টুকটাক কথা বলা, কাকতালীয়ভাবে একই কলেজে ভর্তি হয় ওরা দুজন। এরপর বন্ধুত্ব শুরু, একে অপরকে পছন্দ করা, ভালোবাসা, সবটা যেন ভাগ্যেই ছিল। কতই না স্বপ্ন ছিল একসাথে ঘর বাঁধার। আবিরের কাঁধে মাথা রেখে মায়া বলো তো আবির, তোমার বাড়িতে যখন একেবারে যাব তখন অনেক মজা হবে। দেখো, আমি রান্না করব, তুমি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে জ্বালাবে। আবির হুঁ বলে সায় দিত, কারণ তখন থেকেই আবিরের চিন্তা কিভাবে সে মায়াকে নিজের করে নেবে। মায়াকে নিয়ে পালানোর স্বপ্ন না দেখলেও একদিন মজার ছলে আবির মায়াকে বলেছিল, চলো আমরা পালিয়ে যাই। মায়া বকা দিয়ে আবিরকে বলে, কি বলো তুমি? তোমার পরিবার নিয়ে তোমার কত দায়িত্ব, আর পালিয়ে কোথায় যাবে? কি করে খাওয়াবে আমাকে? তোমার পরিবারেরই বা কি হবে শুনি? আবির মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে সেদিন, কারণ এমনটা কখনো কোনো মেয়ে বুঝবে না। আবির হাঁটতে থাকে, পাশে মায়ার গাড়ি এসে দাঁড়িয়েছে। মায়া গাড়ি থেকে নেমে আবিরকে ডাকলো, এই আবির, চাকরি হয়েছে? না। ও আচ্ছা, আমি আব্বুর সাথে কথা বলে নিব, চাকরি হয়ে যাবে। আবির কোনো কিছু বলছে না, মায়ার থেকে সে হেঁটে চলে আসতে থাকে। লাবণ্য চেয়ারে বসে আছে, সে এখন অনেক বড় একটি পজিশনে এসেছে। চেয়ারে হেলান দিয়ে লাবণ্য অনেক কিছুই ভাবছে। কয়েক বছর আগের কথাগুলো লাবণ্য সবসময় ভাবে। একটি কালো রাত, চারপাশ যেন অন্ধকার। সেই কালো রাতে একটা ব্লাস্ট হয়, সেই ব্লাস্টে মারা যায় দুজন সরকারের অধীনে থাকা লোক, সাকিব আর সোহেল। কিন্তু কেন? ডেভিলের মাইন্ড গেমে তারা মারা গিয়েছিল। ডেভিল কোথায় আছে? সেদিন রাতে অনেকগুলো প্রশ্ন রয়ে যায় সবার কাছে। দেশের জনগণ, এমনকি সরকারও প্রশ্নের উত্তর খুঁজে চলেছিল। একটা সময় না পেয়ে সব কিছু থামিয়ে দেয়। এখন অবধি লাবণ্য ছাড়া এই শহরে ডেভিল নিলয়কে অন্য কেউ চেনে না। নিলয় যে ডেভিল ছিল এটা কেবল এই ঢাকা শহরে একমাত্র লাবণ্য জানে, আর যারা জানতো তারা সবাই মারা গেছে। লাবণ্য সেদিনের রাতের কথা ভাবছে। অর্ককে তুলে আনা হয় ডেভিল ভেবে, কিন্তু অর্ক ছিল ডেভিলের সাথে থাকা ছোট একজন হ্যাকার। আসল ডেভিল তো ছিল নিলয়, যাকে মাস্টার অফ মাইন্ড গেমার বলা হয়ে থাকে। টেকনোলজিতে তার অনেক জ্ঞান, সে চাইলেই পুরো পৃথিবীটা নিজের করে নিতে পারত। আচ্ছা, ডেভিল নামের কেউ যদি, মানে নিলয়ের মতো যদি কোনো হ্যাকার আবার আসে, কি হবে? লাবণ্য চোখ বন্ধ করে নিলয়, নেহা, অর্ক, মাসুম আর সিয়ামদের চলে যাওয়ার দৃশ্যটা কল্পনা করছে। রেড গ্যাং হিসেবে ছিল নেহা, কিন্তু ডেভিল নিলয়কে নেহা ভালোবাসত। ওরা সেই যে কতগুলো টাকা নিয়ে চলে যায়, তাদের কোনো অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায়নি। লাবণ্য চেহারে হেলান দিয়ে কতগুলো ভাবছে। ওর সহকারী জাবেদ শেখ এসে সামনে দাঁড়িয়ে স্যালুট করলেন। ম্যাম, আপনার জন্য একটা চিঠি এসেছে। ওকে, দাও দেখি। লাবণ্য চিঠি খোলে। সরকারের খুব কাছে সিকিউরিটি এজেন্সি থেকে এসেছে।
চিঠির শুরুতেই লেখা, আমি রিশান বলছি, সিক্রেট সিকিউরিটি এজেন্সি অফ বাংলাদেশ, ব্যাচ 11। তারপর লেখা, আজ প্রায় 8 মাস হলো বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-কে ঘিরে অনেক রহস্য ছড়িয়ে পড়েছে। প্রশ্ন হলো, কি সেই রহস্য, আর কেনই বা এটা আপনাকে জানাচ্ছি। সেকেন্ড, কারণটা আগে বলি। আপনি বেশ কয়েক বছর ধরে ডেভিল নামে এক হ্যাকারের উপর ইনভেস্টিগেশন করেছিলেন। আপনার এই ব্যাপারটা অজানা নয় যে হ্যাকাররা কেমন হতে পারে। আমাদের স্যাটেলাইটটি যেদিন মহাকাশে প্রেরণ করা হয়, সেদিন চায়নাতেও একটি স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয়। কিন্তু সমস্যা হলো, আমাদের স্যাটেলাইটে অগ্রিম সব খবর চায়নারা আগেই হ্যাক করে নিচ্ছে। র এজেন্সির কোম্পানি থেকে জানা যায়, নাসাও এর সাথে যুক্ত। নাসা মূলত সকল দেশের প্রথম বা উন্নত মানের স্যাটেলাইটগুলোকে দক্ষ ও বুদ্ধিমান হ্যাকার দ্বারা নিয়ন্ত্রিত করে তথ্য চুরি করে নিচ্ছে বহু বছর ধরে। এটা কখনো কেউ বুঝতে পারেনি, জানতেও পারেনি। নাসার টেকনোলজি এত বিশাল যা সরাসরি বোঝা মুশকিল। তাদের ব্যাপারে কেস ফাইল করা বোকাদের মতো কাজ। মূলত চায়না আমাদের মাথার কাঁঠাল ভাঙছে, আর পুরো পৃথিবীর উপর কাঁঠাল ভাঙছে যুক্তরাষ্ট্র নাসা কোম্পানি। আপনি যেহেতু ডেভিলের উপর সব রকম ইনভেস্টিগেশন করেছেন, তাই আপনি হয়তো হ্যাকারকে খুঁজে পাবেন। সহজ করে বলি, আমাদের ঠিক ডেভিলের মতোই হ্যাকার লাগবে, যে কিনা সরকারের হয়ে এখন কাজ করবে, আমাদের স্যাটেলাইট রক্ষা করবে। কিন্তু যতদূর জানি, ডেভিলের মাথায় একবার এই হ্যাকারের নেশা চেপে বসলে সে শুধু বাংলাদেশের স্যাটেলাইট কেন, সে পুরো পৃথিবীর টেকনোলজি নিজের কবজায় নিয়ে যাবে। তবে আগে দেশ। আপনি ঠিক ডেভিলের মতো কোনো হ্যাকারের পরিচয় জানা থাকলে খুব শীঘ্রই জানাবেন আমাকে। আরেকটা কথা, এসব কিছু একদম গোপন থাকবে। লাবণ্য চিঠিটা পড়ে নিজের কাছে যত্ন করে রেখে দেয়। ডেভিল নাম যতবারই পড়েছে ততবারই সে শিউরে উঠেছে। ডেভিল যদি ব্যাক করে, না জানি কি না কি হবে, তাকে সামলানো কষ্টসাধ্য। আবির মায়াকে ইগনোর করে বাড়িতে চলে এসেছে। বাড়িতে এসেই আরিয়াকে ডাকলো। ওর মা ফাহিদা বেগম ভিতর থেকে বলল, আরিয়াকে তো তুই নিজেই ট্যুরে যেতে বলেছিস, সকালে বেরিয়েছে, কি জানি কখন ফিরবে। আবির ওর মায়ের ঘরের দিকে এগিয়ে যায়। ফাহিদা বেগম শুয়ে আছে। আবিরকে দেখে তিনি বললেন, চাকরি হলো? চাকরি আর করব না কোনোদিন। সে কি হয়েছে? আচ্ছা মা, মাঝে মাঝে কেন ইচ্ছে করে সবকিছু ছেড়ে দিয়ে বিষ খেয়ে মরে চাই? কষ্টে এমন হয় পাগল? মা, গরিব হয়ে জন্ম নেওয়াটা কি দোষের? কুৎসিত হয়ে জন্ম নেওয়াটা কি দোষের? কেন মানুষ এত পার্থক্য খুঁজে? বড় বড় লেকচারও কেবল বইয়ের পাতায় আর ফেসবুক পোস্টেই দেখা যায়, কিন্তু একটা সুন্দরী মেয়েকে দেখতে বাজে ছেলে রাস্তায় ভালোবাসি বললে অপমান করে তাড়িয়ে দেয়। ছেলে ভালো হলে দোষটা কি কুৎসিতের? একবেলা খেতে না পারা মানুষগুলোর স্বপ্নটা কি জানো? মনের চাহিদাটা কি হয় জানো? পরের বেলা যেন এইভাবে না খেয়ে থাকতে হয়। অথচ যারা বড় লোক, তাদের কি চিন্তা থাকে, যেন পরের বার আরো জাঁকজমকভাবে পার্টি দেওয়ার ব্যবস্থা করতে হবে। আবির রুম থেকে বের হলো। পকেট থেকে ফোন বের করে আরিয়াকে কল দেয়। আরিয়া তাড়াতাড়ি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আবিরের কল। সে তাড়াতাড়ি রিসিভ করে। আবির ওপাশ থেকে শুনতে পেল আরিয়া বেশ হাঁফিয়ে হাঁপিয়ে কথা বলছে, কণ্ঠে একটি চাপা অন্যরকম স্বর। আরে তুই ঠিক আছিস তো? হ্যাঁ ভাইয়া, ঠিক আছি। বান্ধবীদের সাথে মজা করছি তো, এর জন্য হাঁপিয়ে গিয়েছি। রাতে ফিরবো, পরে কথা হবে। আরিয়া ফোন কেটে দেয়। সাজ্জাদের খোলা পিঠে 10 আঙুলের নোকের খামচি দিয়ে বলে, এই থামো এবার, আর পাচ্ছি না, আমি হাঁপিয়ে গিয়েছি। সাজ্জাদ আরিয়াকে ছেড়ে দেয়। গায়ে তোয়ালে পেঁচিয়ে সে সোফাতে যেয়ে বসে। টেবিলের উপর থেকে ড্রিঙ্কসের বোতল থেকে গ্লাসে ড্রিঙ্কস ঢাললো সাজ্জাদ। একটি নেশার ঔষধ মিশিয়ে দিল সেটাতে। তারপর আবির নিজের রুমে আসলো। কম্পিউটারের দিকে তাকালো ও। চেয়ার টেনে বসতে যাবে, সে সময় চেয়ারের উপর একটি কাগজ দেখতে পেল আবির। কাগজটা হাতে তুলে নিল ও। ছোট্ট একটা কাগজে লেখা দেখতে পেল, আবির রেডি হও, ঢাকাতে যেতে হবে। আবির লেখাটার আগা মাথা কিছুই বুঝতে পারছে না।
সে ওর মায়ের রুমে যায়। মাকে জিজ্ঞেস করে, বাড়িতে কি কেউ এসেছিল? হ্যাঁ, তোর বন্ধু এসেছিল। আমার বন্ধু? কোন বন্ধু? আছে, রিফাত নাম। ও এসে তোর রুমে যেয়ে একটু বসে চলে যায় আবার। আবির কাগজটা পকেটে ঢুকিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। মায়া আবিরকে অনেকবার কল দিয়েছে, আবির রিসিভ করছে না। হঠাৎ করে আবির এমন কেন করছে মায়ের সাথে, মায়া কিছুই বুঝতে পারছে না। খুব চিন্তা হচ্ছে আবিরকে নিয়ে তার। সোফাতে একবার বসছে, আবার পায়চারি করছে মায়া। মাহমুদ সাহেব আসলো মায়ের সামনে। আব্বু, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ বল। আজকে যারা ইন্টারভিউ দিতে এসেছিল তোমাদের অফিসে, ওদের মধ্যে কয়জনের চাকরি হবে? একজনকেই চাকরি দিব। একজন? কে সে? নাম কি? চিনবি না তুই? তোর ফোনটা একটু দে আমাকে। কেন? প্রশ্ন করছিস? না, নাও। তুই তোর রুমে যা, আমি আসছি। মায়া ওর রুমে চলে যায়। মাহমুদ সাহেব আবিরের ছবিগুলো দেখতে থাকে। কোনোভাবে সে আবিরের সাথে মায়ের বিয়ে দেবেন না। মায়ের সাথে আবিরের একদমই মানাবে না। তিনি মায়ের ফোন থেকে সব ছবি ডিলিট করে দিল। ওনার ফোন দিয়ে ফোন করলো কাকে যেন। হ্যালো মুজিদ ভাই, আপনার ছেলেকে নিয়ে কবে আসবেন? আরে মাহফুজ ভাই যে, আপনি যখনই বলবেন তখনই আসবো। 1 সপ্তাহের মধ্যে চলে আসুন। খুব তাড়াতাড়ি মায়া আর রিশাদের বিয়ে দেব। রিশান হলো সরকার কর্তৃক সিকিউরিটি এজেন্সি। সব রকম খবর, সুরক্ষা আর বিপদে সাহায্য করার এজেন্সিতে সে একজন সহকারী অফিসার। মাহমুদ সাহেব মায়ের রুমে আসলো। রিশানের সাথেই মায়ের বিয়ের কথা হচ্ছে। ছেলেটার নাম কি? তোর ফোনে ফটো দেখলাম। ওর নাম আবির। আমি ওকে বুঝতে পেরেছি। যাই হোক, আমার বন্ধু মুজিব সাহেবের ছেলে রিশানের সাথে তোর বিয়ের কথা ঠিক করছি। এই সপ্তাহে ওরা তোকে দেখতে আসবে। মাহমুদ সাহেব কথাটা বলে সেখান থেকে চলে যায়। মায়া পোকার মতো তাকিয়ে থাকে ওর বাবার দিকে। আবিরকে আবারও ফোন দিতে থাকে, কিন্তু আবির রিসিভ করে না। আরিয়া, এই নাও ড্রিঙ্কস। আরিয়া গ্লাসের দিকে ছোট ছোট চোখে তাকায়। শরীরটা ক্লান্তিতে ছেড়ে গেছে। সাজ্জাদের হাত থেকে গ্লাস নিয়ে একেবারে খেয়ে ফেলল। সাজ্জাদ আরও একটি গ্লাস এগিয়ে দেয় আরিয়ার দিকে। গ্লাসে ড্রিঙ্কসের সাথে কড়া ডোজের নেশার ঔষধ মিশিয়ে দিয়েছে সাজ্জাদ। আরিয়া কয়েকটা গ্লাস শেষ করে খেয়ে, গায়ে ওর সামান্য এক টুকরো কাপড়। সাজ্জাদ এসে সেটাও খুলে নিচে ফেলে দিল। আরিয়ার কথা বলার মতো কোনো যেন সেন্সও নেই। সে আমতা আমতা স্বরে বলল, আমি বাড়ি যাব। যাবে তো ডার্লিং, একটু সবুর করো, ওরা আসুক। তখনই দরজার ওপাশ থেকে টোকা দেওয়ার শব্দ শোনা যায়। সাজ্জাদ উঠে দরজা খুলে দিল। ফুয়াদ, নাইম আর সাইন দাঁড়িয়ে আছে। সাজ্জাদ বলল, মাল পুরো রেডি, আগে খেয়ে শেষ কর, পরে পাঠিয়ে দেবো জায়গাতে। সাজ্জাদ কথাগুলো বলে সোফাতে চেয়ে বসলো। কানে হেডফোন গুঁজে দিয়ে গান শুনতে থাকে ও। ফুয়াদ সবার আগে আসলো আরিয়ার কাছে। আরিয়া পিট পিট চোখে তাকিয়ে দেখে সাজ্জাদ নয়, তার নগ্ন শরীরের দিকে ফুয়াদ নামে ছেলে তাকিয়ে আছে। আরিয়া নিজের লজ্জাস্থান ঢাকার চেষ্টা করতে যেও ব্যর্থ হয়। সে উঠতেও পারে না। ফুয়াদ দেরি করে না, নিজের গা থেকে সব কাপড় খুলে আরিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। এইভাবে ফুয়াদ শেষ হলে নাইম আর সাইন আসে আরিয়ার কাছে। ইচ্ছে মতো সন্ধ্যা অবধি তিনজন আরিয়ার উপর নির্যাতন চালায়। আরিয়ার সাথে ঘটা সব কিছুই ভিডিও করে সাজ্জাদ। মালটাকে নিয়ে গাড়িতে তোল। জীবন ভাইয়ের সাথে কথা হয়েছে, চড়া দামে পাওয়া যাবে। আগের বার তেমন টাকা পায়নি, এবারে মালকে দিয়ে টাকাটা উসুল করতে হবে। হয়ে যাবে। আরিয়া যা দেখতে, শরীরটাও সেই, ভালোই টাকা পাওয়া যাবে। চল গাড়িতে তোল। সাজ্জাদ ঢাকাতে ব্যবসা করে, কিন্তু ওর মেন বড় ব্যবসাটা হলো কোনো মেয়েকে ভুলিয়ে রুম ডেট করা, তারপর ঢাকার কোনো বড় বেশ্যাপল্লীতে বিক্রি করে দেওয়া। এটাই ওর মূল উদ্দেশ্য। শুধু সাজ্জাদ না, ওর সাথে থাকা বন্ধুরাও একই কাজে লিপ্ত। প্রতি সপ্তাহে 4 জন কোনো না কোনো মেয়ে এনে
নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করে পরে বিক্রি করে দেয়। আরিয়ার উপর বহু আগেই নজর ছিল সাজ্জাদের, কিন্তু আরিয়া বাকি সব মেয়েদের মতো নয়, তাই সাজ্জাদের উপর ফিদা হতে 1.5 বছর সময় নেয়। যদিও এই 1.5 বছর সাজ্জাদ ওর বন্ধুদের জিএফদের এখানে এনে মজা নিয়েছে, তারপর বিক্রি করে দিয়েছে। এসব কিছু কখনো এলাকার কেউ বা আরিয়া জানেই না। আবির ফোন হাতে নাই। মায়ার 52টা মিস কল উঠে আছে, 137টা মেসেজ। আবির সেসব দেখেনি, ঘড়ির দিকে তাকালো। রাত 9টা বেজে গেছে। আরিয়াকে ফোন দিল আবির, কিন্তু ওপাশ থেকে ফোন বন্ধ পেল ও। পরপর 10 বার কল দিয়েও একই রকম বন্ধ পেয়েছে। আবির মায়াকে কল দেয়। মায়া তাড়াতাড়ি রিসিভ করে। আবিরকে একটু বকা দিতে যাবে তার আগে আবির বলল, মায়া, তোমার কাছে না আরিয়ার নাম্বার আছে? ওকে একটু ফোন দাও তো। সকাল ট্যুরে গেছে, সন্ধ্যায় ফেরার কথা, রাত হয়ে গেছে, কিন্তু ওর কোনো খোঁজই নেই। আমি ফোন দিয়েছি, ফোন বন্ধ দেখাচ্ছে। তুমি একটু ট্রাই করে দেখো না প্লিজ। আবির কথাগুলো বলে ফোন কেটে দেয়। ওদিকে সাজ্জাদ আরিয়ার চোখে কাপড় বেঁধে দিল। আরিয়া বিড়বিড় করে বলছে, তোকে চিনতে ভুল করেছি। তোর মতো অমানুষকে ভালোবাসাটাই ভুল ছিল। বান্ধবীরা বারণ করতো তোকে যেন গ্রহণ না করি, শুনিনি আমি। তোর একটুও কষ্ট হলো না আমাকে তোর বন্ধুদের কাছে তুলে দিলি? কতটা বিশ্বাস ছিল তোর ওপর, তুই নিজেও জানিস না। আমাকে বাড়িতে রেখে আয়, আমার ভাইয়ের চিন্তা করছে। আরিয়ার কথা কেউ শুনলো না। ওরা 4 জন মাইক্রোতে তুললো আরিয়াকে। একটান দিয়ে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে পড়ল। আজকে আরিয়াকে বিক্রি করে দিবে। সে আজকের পর 8-10টা সাধারণ মানুষের মতো জীবন অতিবাহিত করতে পারবে না। সে হয়ে যাবে রাতের রানী। আজকে থেকে আরিয়ার একটাই কাজ, কোনো বড় লোকের বিছানার সঙ্গী হওয়া। তাকে খুশি করতে পারলেই আরিয়ার দিকে ছুড়ে দেওয়া হবে টাকার বৃষ্টি। রবার্ট একটা রুমে বসে আছে। সামনে 5 জন হ্যাকার বসা, 3 জন রাশিয়ান হ্যাকার। বাকি 2 জনের পরিচয় রবার্ট এখনো ঠিকভাবে জানে না। রবার্ট সবার নাম জানতে চাইল। প্রথম জন বলল, আমি হ্যারি। পরের জন ট্রুডো, তারপর জন মগলি। এভাবে নাম জিজ্ঞাসা করে শেষের জনের কাছে এসে দাঁড়ায় রবার্ট। শেষের জন মাথা নিচু করে বসে আছে, চুপচাপ সে বসে সবার কথা শুনছে। রবার্ট ওর নাম জানতে চাইল। হোয়াট ইজ ইওর নেম? লোকটা কোনো কথার উত্তর দিল না। তাকে লোক বললেও ভুল হবে। 5 জনের মধ্যে শেষের এই ছেলেটা সবার থেকে বয়সে অনেক ছোট। বাকিদের বয়স প্রায় 30 বা তার বেশি, কিন্তু এই ছেলেটার বয়স হবে বড়জোর 18 কিংবা 20। রবার্ট অবাক হয়। ওর লোকেরা এইরকম বাচ্চা একটা ছেলেকে নাসা সিস্টেম প্রজেক্ট করার জন্য পাঠিয়েছে। এটা যেন একটা হাস্যকর বিষয়। রবার্ট কৌতূহলী হয়ে প্রশ্ন করল, হাউ ওল্ড আর ইউ? 19। রবার্ট যা ধারণা করেছে সেটাই ঠিক হয়েছে। মধ্যবয়স্ক রবার্ট এমনিতেই অনেক বুদ্ধিমান। বিশেষ করে বিজনেস প্রসারিত করার জন্য রবার্টের মস্তিষ্ক খুব কাজ করে। 19 বছরের এই ছেলের দিকে বাকি সব হ্যাকারেরা অবাক হয়ে তাকায়। এমন একটা ভাব নিচ্ছে যেন ছেলেটা কতই না বাচ্চা। রবার্ট নাম জানতে চাইল ছেলেটার কাছে। ইওর নেম? আই এম জিসাস এলান, কল মি এলিয়েন। এলানের গম্ভীর জবাবে সবাই বেশ চমকে গেল। হ্যাকারেরা সাধারণত খুব সিম্পল ভাবে থাকে, সবার সাথে মিশুক হয়ে যায়, যেন রাতের দুনিয়ার খবরে তাদেরকে কেউ বুঝতে না পারে। সবাই যেন ভাবে সে খুব সাদাসিধে সাধারণ কেউ। তবে এলান যেন একটু আলাদা, গম্ভীর চুপচাপ স্বভাবের। রবার্ট প্রশ্ন করল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমেরিকান নও। হতে পারে তোমার মা আমেরিকান, তোমার বাবা এশিয়ান। আমার বাবা একজন বাংলাদেশি, মা আমেরিকান। আচ্ছা এলান, কল মি এলিয়েন। ওকে এলিয়েন, তুমি এই ছোট্ট বয়সে কি এমন পারো যার জন্য আমার লোক তোমাকে পাঠিয়েছে? কোথা থেকে শিখেছো তুমি হ্যাক? হ্যাকার কোথা থেকে কিভাবে হ্যাক শেখে সেটা গোপন রাখে, তবে আমার আইকন ছিল একজন। যদি কখনো ওনার সাথে দেখা হয়
ওনার থেকে অনেক কিছু শেখার আছে আমার। কে সে? তাহলে আমরাও তাকে ডাকি। রবার্টের কথা শুনে এলান মুচকি হাসল। হাসিটা যেন ঠিক তার আইকন বলা যায় গুরুর মতোই। এলান যেন তার একটা জেরক্স কপি, মানে তার আইকনের সব স্টাইল এলান ফলো করে। এলান ওর পকেট থেকে একটি ম্যাগাজিন বের করলো। ম্যাগাজিনটা রবার্টের দিকে এগিয়ে দিয়ে বলে, মাই আইকন সো হিস্ট্রি। রবার্ট ম্যাগাজিনটা হাতে নেয়। প্রায় 7 বছর আগে ছাপা একটি বাংলাতে লেখা ম্যাগাজিন। রবার্ট বলল, আই ডোন্ট নো বাংলা, বাট আই উইল ট্রাই টু রিড দ্য ম্যাগাজিন। রবার্ট ম্যাগাজিনের প্রথম পাতায় দেখলো ইংলিশ শব্দে লেখা কল মি ডেভিল। কভার ফটোতে একটা বিশাল হ্যাকার মাস্ক পরিহিত একজন চেয়ারে বসে আছে। ঘাটটা হালকা কাত করা, বাম হাতে পিস্তল, ডান হাতে উন্নত মানের টেকনোলজি লাগানো। তবে গ্রাফিক্স দ্বারা যেন পুরো বিশ্ব হাতের কাছে এনে রাখা হয়েছে। পাশেই লেখা আই অ্যাম ডেভিল। রবার্ট বুঝতে পারে এলান এখন কার কথা বলছে, মানে এলান ফলো করে ডেভিল নামের কোনো হ্যাকারকে। রবার্টের এই গোপন রুমে আসাটা এত সহজ না, কারণ এখানে আসতে সব হ্যাকারদের হ্যাক করে সিকিউরিটি ভেঙে এক এক করে এই রুমে প্রবেশ করতে হবে, না হলে কেউ আসতে পারবে না। আর যে এই উন্নত মানের টেকনোলজি সিস্টেম হ্যাক করে আসতে পারবে তাকে বড় মাপের হ্যাকার বলাও যায়। তাই এলান একজন হ্যাকার, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সে হ্যাকার হয়ে অন্য কোনো হ্যাকারদের ফলো করছে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং রবার্টের কাছে। রবার্ট ম্যাগাজিনটা এলানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, তাকে এখানে নিয়ে আসো, আমি ডেভিলের সাথে কথা বলতে চাই। আমি নিজেই তাকে কোনোদিন দেখিনি, আর না তার ব্যাপারে ডিটেলস জানি। শুধু এতটুকুই জানি, বাংলাদেশের সব বড় ব্যাংক সে হ্যাক করে টাকা হাতিয়ে নিয়েছিল। এটা তো আমিও পারি। জানি পারবে, তবে ডেভিল স্টাইল হলো মাইন্ড গেম, যা আমাকে ফ্যান হতে বাধ্য করেছে। বুঝছি। রবার্ট ওর সিক্রেট লোকদের ফোন করলো। ওদের থেকে দূরে এসে বলল, আই নিড ডেভিল। সিকিউরিটি লোকগুলো রবার্টের কথা শুনে অবাক হয়, কারণ ডেভিলকে তারা কোথায় পাবে? কে ডেভিল? রবার্ট জানায়, বাংলাদেশে তাকে পাওয়া যাবে। ডেভিলকে আমার চাই। খুঁজে বের করো ডেভিল কোথায় আছে। সে মাস্টারমাইন্ড হ্যাকার। কোনো হ্যাকার যদি অন্য কোনো হ্যাকারের প্রশংসা করে, তাহলে বুঝতে হবে সে কোনো সাধারণ হ্যাকার না, বড় লেভেলের হ্যাকার। রবার্ট কল কেটে দেয়। 5 জনকে বলে, তোমার অফিস রুমে যে রেস্ট নাও, আমি তোমাদের সাথে পরে কথা বলছি।